ওকে। সো যারা জয়েন করছো এরা তো দেখলাই, আর নাইলে পরে তো রেকর্ডিং আছে, দেখে নিবা। সো আজকে হচ্ছে আমার, কালকে হচ্ছে, হ্যাঁ রেকর্ডিং, হ্যাঁ রেকর্ডিং করতেছি এখন। ঠিক আছে। সো আজকে এমনি ক্লাস নেওয়ার ইচ্ছা ছিল না, বাট কালকে হচ্ছে আমার অনেক শিডিউল মিটিং আছে কিছু। সো কালকে একদমই পসিবল না। আর মানে সিলেবাস মানে বাকিও রাখতে চাচ্ছি না সব মিলায়। সো আজকের এই ক্লাসটা থাকলে লাস্টের দিকের কন্টেন্ট গুলো হচ্ছে তোমরা কিছু রিক্যাপ করতে পারবা, যেহেতু সবকিছুই আসলে রেকর্ডিং অফলাইনে করাইলে আবার তোমরা হচ্ছে পরীক্ষার আগের দিন কি রিক্যাপ করবে আল্লাহ জানে। সো আমরা হচ্ছে শুরু করতেছি। আমাদের সিটিতে একটা কোশ্চেন দিছিলাম, সেটা হচ্ছে লগ লাইকলিহুড থেকে। লগ লাইকলিহুড থেকে কোশ্চেন দিছিলাম, যেটা এটা হচ্ছে লজিস্টিক রিগ্রেশনের কস্ট ফাংশন। লজিস্টিক রিগ্রেশনের কস্ট ফাংশনের দুইটা টার্ম আসলে কোনটা কি বোঝায় এইটা থেকে হচ্ছে দিছিলাম। সো ইন জেনারেল যদি লজিস্টিক রিগ্রেশনের কস্ট ফাংশনটা লিখি আর কি, সো লিখলে যেটা লিখতে পারি সেটা হচ্ছে আই ইকুয়াল টু 1 to m ওয়াই আই লগ এইচ থিটা অফ এক্স আই। এইটা এইটা হচ্ছে আসলে ওই যে পজিটিভ, বা হচ্ছে আমরা লজিস্টিক রিগ্রেশনে দেখছিলাম যে এইরকম, এইটা যদি 0.5 হয় এই দিকটা হচ্ছে 1 নাম্বার ক্লাস, বা পজিটিভ ক্লাসটা হচ্ছে 0.5-এর উপরেই। আর এই ক্লাস যেটা, এটা হচ্ছে আসলে জিরো বা নেগেটিভ ক্লাস। সো এটা হচ্ছে পজিটিভ ক্লাসটার জন্য, বা এক যেটা এটার জন্য 0.5-এর উপরে হইলে। প্লাস আরেকটা ছিল কোনটা, আরেকটা ছিল লগ অফ 1 - h θ x অফ i। সো এখানে h θ x অফ i বলতে তো ওই যে আমাদের যে আসলে ফাংশনটা ছিল, আমরা জানি লজিক বা সিগময়েড ফাংশন যেটা। ঠিক আছে। সো এইটা ছিল আর কি। সো এইটা থেকে আমরা কোশ্চেন নিয়ে ডিসকাস করছিলাম গত ক্লাসে, যে আমরা হচ্ছে আসলে এইটা কি বুঝায়। এইটা যদি বলি যে আসলে এই লজিস্টিক রিগ্রেশনের কস্ট ফাংশনটা কি বুঝায়। সো এটা বুঝতে গেলে তুমি যদি হচ্ছে ওয়াই আই, বা হচ্ছে যদি ওয়াই আই বলতে আমরা যেহেতু লজিস্টিক রিগ্রেশন হচ্ছে একটা ক্লাসিফিকেশন অ্যালগোরিদম। সো ক্লাসিফিকেশন অ্যালগোরিদম বলতে আমার যদি বাইনারি ক্লাসিফিকেশন হয় দুইটাই লেভেল থাকবে, 0 1 এই টাইপ। সো আমরা যদি ওয়াই আই 1 বসাই, তাইলে হচ্ছে এই ফর্মুলাটা যদি দেখি, তাইলে আসলে কি থাকে এটার মধ্যে, 1 বসাইলে যে এই জায়গাটা তো 0 হয়ে যায়। তাইলে যেটা থাকে এটা হচ্ছে লগ অফ এইচ থিটা অফ এক্স আই। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে এটার যদি 1 নাম্বার দিই, আর আরেকটা যেটা এই যে ওয়াই আই, বা হচ্ছে আমরা যদি টার্গেটের ক্লাস লেভেল হচ্ছে 0 বসাই, তখন 0 বসাইলে কি হবে, 0 বসাইলে আসলে যেটা থাকে এটা হচ্ছে 1 - লগ এইচ থিটা এক্স অফ আই। কারণ 0 বসাইলে এই যে এই টার্মটা 0 হয়ে যায়। সো এই পুরা টার্মটাই আলটিমেটলি 0। সো আসলে থাকে কোনটা, থাকে হচ্ছে রেস্ট অফ দ্য টার্ম। সো এইটারে যদি 2 দেই, তাইলে আসলে এই লজিস্টিক রিগ্রেশনের কস্ট ফাংশন দিয়ে আসলে জিনিসটা বুঝায় কি, বুঝায় হচ্ছে, চিন্তা করো এইটা একের গুলা বা হচ্ছে যতগুলো পজিটিভ ক্লাস আছে সবগুলা কারেক্ট করলে এটা আসবে, আর 0 যতগুলা ক্লাস আছে এগুলা কারেক্ট করলে এই জিনিসটা আসবে। সো আলটিমেটলি এই লগ লাইকলিহুড এই জিনিসটা এক্সপ্লেনই করে বা বোঝায় হচ্ছে, তুমি যদি হচ্ছে প্রত্যেকটা ক্লাসের প্রেডিকশন যেটা 1 আছে 1 করো, আর হচ্ছে যেটা 0 আছে, এই দেখো 1 আছে যেটা, এটা যদি 1 করো, আর যেটা 0 এইটারে যদি তুমি হচ্ছে 0 বা আসল বা কারেক্ট প্রেডিক্ট করো, তখনই যেই ফাংশনটা টোটাল হবে বা সাম যেটা হবে এই দুইটার, এইটাই হবে আসলে তোমার লজিস্টিক ফাংশন, বা আমরা যদি বলি বাইনারি ক্রস এন্ট্রপি ফাংশন, অথবা ওই লগ লাইকলিহুড ফাংশন আর কি। সো লজিস্টিকের কস্ট ফাংশন এটার অনেক নামে জানে, আমরা হচ্ছে কয়েকটা নাম বলছিলাম। নামগুলো যদি আবার বলি, যে হচ্ছে লগ লাইকলিহুড তো জানি, আর আরেকটা তো ইন জেনারেল লজিস্টিকের কস্ট ফাংশন। আর এইটার ছাড়াও এটা হচ্ছে বাইনারি ক্রস এন্ট্রপি ফাংশন আর কি। বাইনারি ক্রস এন্ট্রপি ফাংশন। সো বাইনারি ক্রস এন্ট্রপি ফাংশন আসলে বুঝায় কি, এটা যদি, এটা কালকের পরীক্ষায় এইটা এক্সপ্লেন করতে বলছিলাম, বাট তোমরা মনে হয় না কেউই, মানে আমি কত হিন্ট টিন্ট দেওয়ার পরে এরপরে গিয়ে কিছু একটা হয়তো করছো। আহ, শামীমের খাতা আসলে দেখছি, ও মোটামুটি কিছুটা লাইনে লিখছে। আর বাকি অনেকের খাতায় দেখছি কোনো
আগামাথা নাই তেমন। ঠিক আছে। সো এই লগ এইচ থিটা অফ এক্স আই এটা যদি হয় কারেক্ট বা হচ্ছে 1 নাম্বার ক্লাসের প্রবাবিলিটি, তাইলে হচ্ছে 1 নাম্বার ক্লাসে যতগুলো আছে এগুলো যদি গুণ করি, আবার 0 নাম্বার ক্লাসে যতগুলো আছে এগুলার দিয়ে হচ্ছে এই যে এইটার প্রবাবিলিটি যদি গুণ করি, তাইলে হচ্ছে দুইটা যোগ করলে যে এটা আসে এটাই হচ্ছে লগ লাইকলিহুড। সো এই ছোট এই কয়েকটা লাইন লিখলাম, এইটা নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে? And এটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে ওই যে লজিস্টিক রিগ্রেশনের কস্ট ফাংশন থেকে আসছে। এগুলো আরো অনেক ডিটেলসে পড়াইছি আহ যখন লজিস্টিক রিগ্রেশন পড়াইছি আর কি। সো এইটা কি কারো কোনো বুঝতে অসুবিধা আছে? বলো, বা বুঝছো কিনা। ওকে। সো এইটা বুঝলে এর পরের যেটা, সেটা হচ্ছে আমরা ওই আরো কিছু জিনিসপত্র দেখছিলাম গতকালকে। সেটা হচ্ছে যে লজিস্টিক রিগ্রেশনে যে লগ লাইকলিহুড এটাতে বলছিলাম, এটাতে যদি তুমি আসলে এইচ থিটা অফ এক্স আই এর মান, এইটা নিয়ে অনেকে প্রবলেম করছিলা যে হচ্ছে এইটার মান যদি আমরা হচ্ছে 0 বসাই 1 বসাই তাইলে আসলে কি হয়, বা এইটা যদি হচ্ছে ট্রু হয় আর হচ্ছে ওয়াই আই ও ট্রু হয়, ঠিক আছে, ট্রু বা 1 হয়, তখন আসলে জিনিসটা কি হবে, এই ফাংশনটার মান। এইটা আসলে তোমাদের হচ্ছে বলছিলাম, এইটা কতটুক বুঝছো এটা দেখা যাক। এইটা হচ্ছে কালকে হচ্ছে ক্লাসের মধ্যে প্র্যাকটিসই করতে দিছিলাম। সো লগ অফ এইচ থিটা এক্স অফ আই 1 - ওয়াই আই লগ অফ 1 - এইচ থিটা অফ এক্স অফ আই। সো এইটা ছিল। এরপরে বলছিলাম যে যদি ওই ট্রুথ টেবিলের মতো আর কি, ওইটা হইলে তুমি আসলে কি লিখবা, যে 1 নাম্বার ক্লাস যদি আসলে 1 নাম্বার প্রেডিক্ট করো আর 0 নাম্বার ক্লাস যদি 0 নাম্বার প্রেডিক্ট করো, তখন আসলে কি লিখবা। সো এটার মধ্যে তোমরা মোটামুটি সবাই আমরা পারছিলাম যে যদি এইচ থিটা অফ এক্স আই এটা হচ্ছে 0 হয় আর ওয়াই আই এটাও 0 হয়, ঠিক আছে, তার মানে ক্লাসটা 0 আর হচ্ছে এটার আসার প্রবাবিলিটিটাও এইচ থিটা অফ এক্স আই, এটা কিন্তু আমরা জানি ওই যে 1 + e⁻⁻z যেটা। সো এইটা কিন্তু আসলে প্রবাবিলিটিও লেখা যায়। সো এই প্রবাবিলিটিও যদি 0 হয়, ওয়াই আইও যদি 0 হয়, তাহলে জিনিসটা কি হইতেছিল, এখানে যদি 0 বসাও, ওই যে তোমরা অনেকেই বসাইছিলা, সো 0 বসাইলে তো এই টার্মটা ইন জেনারেল 0, আর এইটা হচ্ছে 1, আর এখানে হচ্ছে লগ 1 আর কি, log 1 - 0। সো log 1 এর মান আসলে তো জানি না, লগ ওয়ান এর মান আর কি 0, ঠিক আছে। সো log 1 এর ইন জেনারেল মান হচ্ছে 0। আর আবার বলছিলাম যে 1 1 হইলে, সো 1 1 হইলেও তোমরা আসলে বুঝারই উচিত যে আসলে সেম জিনিসই, 1 1 হলে কি হবে, 1 × log 1, আর ওই টার্ম বাকি এই যে এই টার্মটা হচ্ছে 0 হবে। সো স্যার, হুম, শামিম। প্রথমে যে টার্মটা যে বাদ দিছিল যে জিরোর সাথে লগ জিরো গুণ করলে জিরো হবে, ওটা কিন্তু ক্যালকুলেটরে ইনডিটারমিনেট দেখায়, তো ওই ক্ষেত্রে তো এটা ইন ইনফিনিটি হয়ে যায় না? না, ইনফিনিটির সাথে 0 গুণ করলে আসলে কি বলবা? এটা তো ইনফিনিটির সাথে তো সবকিছুতে ইনফিনিটি করি আমরা। না, ইনফিনিটি 0-র সাথে যাই গুণ করো তাই 0 না? তাইলে তো স্যার ক্যালকুলেটর হিসাবে জিরো দেওয়ার কথা না রে স্যার, তোমার তো ম্যাথেরও দেয়। ক্যালকুলেটরে তো তখন তুমি এইটা করো, এইটা এইটাই তো রিটার্ন অবজেক্ট ওরিয়েন্টেড পড়ছো না হালকা পাতলা, যদি এক্সেপশন একটা রিটার্ন করে পরের কাজগুলো হবে। না, এটা তো হবে না। সো ক্যালকুলেটর তো সেম, মানে আলটিমেটলি সেম জিনিসই কাজ করে। তো লগ তুমি 1 যখন দাও তখন সে যদি হচ্ছে বা যাই দাও, log 0 দিলে যদি ইনফিনিটি রিটার্ন করে, তখন তো আসলে এই যে কি রিটার্ন করছে কিছু একটা, আহ, এটার সাথে যদি হচ্ছে 0 দেই, এই কি হচ্ছে আমার এটা, log 0 আসতেছে না। আপনি এটা কোথায় ফাইল নেমে সার্চ দিচ্ছেন মনে হয়। না না, এটার মধ্যে দিলে আসে, এটা ও করতে পারতেছে না কিছু আর কি, ও খুব একটা সুবিধা করতে পারতেছে না। তো ওই সেম 0 গুণ যদি হচ্ছে log 0 দেই তাইলেও আসে না, বাট 0 গুণ log 1 দিলে আসে। ওকে। সো এই ক্যালকুলেটর ইয়ে করতে পারতেছে না, বাট ইন জেনারেল এটা তো 0 দিয়ে যাই গুণ করি 0 আর কি। এখন ক্যালকুলেটারে ইনফিনিটি আসুক, ওইটাও 0 দিয়ে গুণ করলে তো 0, ঠিক আছে। সো এটা নিয়ে তেমন ঝামেলা নেই।
আর এইখানেও এই যে সেম, যদি আমরা হচ্ছে এইটা এটা কোনটার জন্য, এটা হচ্ছে 0 0-এর জন্য যেটা করছি, এটা হচ্ছে 1 1-এর জন্য, 1 1-এর জন্য 1 × log 1, আর বাকি এই পার্টটা 0, 1 - 1। সো এই পার্টে বাকি জিনিস আসলে হিসাবই করার হচ্ছে আসলে তেমন দরকার নাই। সো log 1 এইটাও আসলে 0। সো দুইটা যদি কারেক্ট করি তাইলে হচ্ছে দেখো এটা দিয়ে কি বোঝায়, এটা হচ্ছে কালকে ক্লাসে বলতে গেছিলাম, লাস্ট হচ্ছে টাইম পাইনি। সেটা হচ্ছে দেখো কস্ট ফাংশনটার মান কি আসছে, কস্ট ফাংশনটার মান যদি তুমি কারেক্ট করো, মানে 0 নাম্বার ক্লাসে গেছে তুমিও প্রেডিক্ট করছো 0 নাম্বার ক্লাস, 1 নাম্বার ক্লাসে গেছে তুমিও প্রেডিক্ট করছো 1 নাম্বার ক্লাস, তাইলে দেখো কস্ট ফাংশনটার মান হচ্ছে 0 বা সর্বনিম্ন। এইবার চিন্তা করো তো, এই θ(xi) এইটা আর ওয়াই এবার হচ্ছে উল্টা। ধরো 1 নাম্বার ক্লাসে গেছে তুমি প্রেডিক্ট করছো 0, বা প্রবাবিলিটি ছিল 1 নাম্বার ক্লাসে যাওয়ার তুমি প্রেডিক্ট করছো 0, আর প্রবাবিলিটি ছিল 0 নাম্বার ক্লাসে যাওয়ার তুমি প্রেডিক্ট করছো 1। তখন কি হবে, তখন ওই যে এইখানে যদি আমরা হচ্ছে 1 বসাই, 1 × না 1 × না সরি, ফার্স্টে হবে এই ফর্মুলাটা যদি জাস্ট দেখি, এই যে এই ফর্মুলাটা যদি জাস্ট দেখি, ওয়াই আই হচ্ছে 0 × log h, তো এটা হচ্ছে 1 + 1 - y0 * log 1 - 1। সো এইটার মান হচ্ছে কত হচ্ছিল, এইটার মান হচ্ছে এই পার্টটা 0 হচ্ছিল, আর এই পার্টটা হচ্ছে 1 × log 0। log 0-র মান শামীম যেটা বললো এটা হচ্ছে ইনফিনিটি, তাই তো? সো এইটা একটা হচ্ছিল, আবার সেম উল্টাটা বসাইলেও তোমাদের এতক্ষণে বোঝা উচিত, এই যে 1 × log 0 আসবে আর কি, আর হচ্ছে বাকি এই টার্মটা হচ্ছে 0 আসবে। সো এইটাও ইনফিনিটি। সো অনেকের প্লাস ইনফিনিটি আসতে পারে, মাইনাস ইনফিনিটি আসতে পারে, বাট এইটা দিয়ে বোঝাই কি, যে হচ্ছে কস্ট ফাংশনে আমাদের কাজ কি আসলে, চিন্তা করো কস্ট কারেক্ট প্রেডিক্ট করলে তো আমরা কস্ট ফাংশন সর্বনিম্ন করতাম। সো এইখানে দেখো আসলে কারেক্ট প্রেডিক্ট যখন করতেছি তখন হচ্ছে কস্ট ফাংশন লোয়েস্ট, আর যখন কারেক্ট প্রেডিক্ট করতেছি না তখন কিন্তু কস্ট ফাংশন হচ্ছে কোনো একটা এক্সট্রিম ভ্যালু। ঠিক আছে। সো এইটাই এইটাই হচ্ছে ইন জেনারেল আমাদের কথাবার্তা ছিল, এটা হচ্ছে সিটির কোশ্চেন আর কি, ছিল সিটির কোশ্চেনে এইটা আসলে এক্সেপশনাল একটা কোশ্চেন ছিল। সো এই পার্টটা যে যারা বুঝো নাই, এই যে এই এখানে 0 1 বুঝাইছি বসাইছি, এন্ড বসাই আসলে কি বুঝাইছি, যে আসলে কস্ট ফাংশন আমরা তো চাই কস্ট ফাংশন মিনিমাইজ করতে। সো মিনিমাইজ বলতে তো আসলে ওই আমি বলছিলাম শুরুর দিকেই, যে হচ্ছে মিনিমাইজ বলতে তো আসলে মাইনাস ইনফিনিটি বা প্লাস ইনফিনিটি কোনোটাই হবে না, হবে হচ্ছে 0। কারণ আমরা হচ্ছে ওই 0টাই হচ্ছে যেটা জিনিস ধরতে পারি। সো ওই দিকে আমরা লাস্টে যেটা বলছিলাম যে হচ্ছে এই গ্রেডিয়েন্ট ডিসেন্ট বা এই টাইপের কস্ট ফাংশনে যদি কস্ট ফাংশন তুমি ঠিক প্রেডিক্ট না করো, তখন দেখো আসলে কস্ট ফাংশনের ভ্যালু কিন্তু খুব বড় একটা সংখ্যা হচ্ছিল, আর যদি ঠিক প্রেডিক্ট করো তাহলে কস্ট ফাংশনের ভ্যালু 0 হচ্ছিল। সো এইটা কারা বুঝো নাই বলতে পারো, আর বুঝলে হচ্ছে আমরা নেক্সটে যাব। এইটা হচ্ছে আগের দিনের তোমার যে কোশ্চেন ছিল, এই পুরা কোশ্চেন হচ্ছে এইটুক আর কি অ্যান্সার হওয়া উচিত। ঠিক আছে, শামিমের দেখছি জাস্ট এইটুক পার্ট মনে হয় ঠিক আছে, আরো কয়েকজনের খাতা এখনো দেখিনি। ওকে, সো আমরা হচ্ছে, তোমরা কোশ্চেন টোশ্চেন কইরো, আমরা হচ্ছে নেক্সটে যাই। সো এইটাই হচ্ছে আমাদের একটা প্রুফ ছিল, যেটা হচ্ছে আমাদের সিটিতে লাগছিল। এইবার হচ্ছে আজকের পড়া যে ইন জেনারেল এমএল একটা মডেল হচ্ছে কেমনে কাজ করে, এইটা নিয়ে হচ্ছে কথাবার্তা। এটা নিয়ে অনেক কথাবার্তা আছে, এগুলা মোস্টলি থিওরিটিক্যাল এন্ড অ্যানালাইটিক্যাল কথাবার্তা। আমরা হচ্ছে কিছু জিনিস দেখব, যেগুলো দেখবো এগুলো হচ্ছে তোমরাও একটু আর কি দেখবা। আহ, আমি হচ্ছে যাদের ল্যাব নিছি তাদের ক্ষেত্রে আসলে এই জিনিসগুলা আমার থেকে বেশি পারার কথা, আর যাদের নেই নেই তাদের হচ্ছে ইন জেনারেল বলতে থাকি, তোমরা হচ্ছে কোনো কিছু না বুঝলে আমার হচ্ছে কোশ্চেন করবে আর কি। সো একটা মেশিন লার্নিং মডেল যখন আমরা বানাই, ঠিক আছে, মেশিন লার্নিং মডেল বলতে আসলে তো মডেল দিয়ে হচ্ছে আমরা রিয়েল লাইফ কোনো প্রবলেম সলভ করি। ঠিক আছে। সো রিয়েল লাইফ প্রবলেম সলভ করতে গেলে একটা মেশিন লার্নিং মডেল যখন চিন্তা করা হয় তখন আসলে কোন স্টেপগুলো চিন্তা করা হয়, যে ফার্স্টে যদি একটা মেশিন লার্নিং মডেল নেই, আমরা হচ্ছে ফার্স্ট একটা প্রবলেম আইডেন্টিফিকেশন করি আর কি। প্রবলেম আইডেন্টিফিকেশন বলতে যে আমি আসলে এই মডেলটা দিয়ে সলভ করাবো কি।
চিন্তা করো আমি যদি হচ্ছে চিন্তা করলাম যে কুকুর আর বিড়াল প্রেডিকশন করাবো। সো আলটিমেটলি প্রবলেম আইডেন্টিফিকেশন হচ্ছে যে কুকুর আর বিড়াল আইডেন্টিফিকেশন করতে হবে। সো এরপরে ধরো আমি হচ্ছে ডাটা নিব। সো আমার জানি সুপারভাইজ লার্নিং যেহেতু আমার হচ্ছে ডাটা সেট আসলে লাগবে। ডাটা সেট না ছাড়াও হয়, বাট ওগুলো আসলে ইন জেনারেল কথাবার্তা না, ওগুলো হচ্ছে আরো অ্যাডভান্স লেভেলের কথাবার্তা। বাট আমাদের একটা ডাটা সেট দরকার যেটার মধ্যে হচ্ছে লেভেল আছে। সো ডাটা সেট হইলে আমরা এরপরে কি করব, ডাটা সেটটা আমরা দেখব। ডাটা সেট দেখার ক্ষেত্রে আমরা দেখছি যে ডাটা সেটে কিছু প্রি প্রসেসিং করতে হয় প্রথমেই, যে হচ্ছে প্রি প্রসেসিং গুলা যদি কমন কয়েকটা প্রি প্রসেসিং বলি, যে তোমার ডাটা সেটে মিসিং ভ্যালু আছে নাকি এগুলা দেখতে হয়। দেন তোমার ডাটা সেটে আসলে এনকোডিং করতে হয়। এনকোডিং বলতে আমরা দেখছিলাম যে মেশিন লার্নিং মডেল আসলে তো প্রবাবিলিটি আর ম্যাথ ছাড়া কিছুই না, তোমরা তো এতদিনে এগুলা দেখলা। সো যেই ফিচারই বা যেই ডাটাই দাও না কেন, এটাকে আসলে স্ট্রিং থাকলে আমরা হচ্ছে ওইটাকে ম্যাথে কনভার্ট করা, এইটারে বলি হচ্ছে এনকোডিং আর কি। আরো অনেক এনকোডিং আছে, বাট আমরা কয়েকটা টাইপের এনকোডিং লেভেল যেগুলো দেখছি, ওয়ান হট এনকোডিং লেভেল এনকোডার, অর্ডিনাল এনকোডার, এছাড়া মিসিং ভ্যালু তো আমরা দেখছি। আর প্রি প্রসেসিং এ আরেকটা কাজ করা হয়, সেটা হচ্ছে নর্মালাইজেশন আর কি। নর্মালাইজেশনে যে নর্মালাইজেশন বলতে ভ্যালুটা হচ্ছে একটা রেঞ্জের মধ্যে নিয়ে আসা, যেমন হচ্ছে মিন ম্যাক্স নর্মালাইজেশন করলে 0 আর 1 এর রেঞ্জে। দেন হচ্ছে জেড স্কোয়ার নর্মালাইজেশন একটা জিনিস আছে, এইটা করলে আসলে মিন 0, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1 হয়। সো এই নর্মালাইজেশন করলে ভ্যালুগুলো হচ্ছে একটা রেঞ্জে চলে আসে আর কি। আর এনকোডিং বলতে স্ট্রিং টু ম্যাথ। সো তুমি আসলে মেশিন লার্নিং মডেল, যখন একটা মেশিন লার্নিং মডেল চিন্তা করো বা মডেল বানাবা চিন্তা করো, তখন আসলে প্রথমে তো প্রবলেম আইডেন্টিফিকেশন করো, এরপর একটা ডাটা সেট নাও। দেন হচ্ছে ওই ডাটা সেটটা প্রি প্রসেসিং করো। প্রি প্রসেসিং করার পর এরপরে যেটা করি যে কোন কোন ফিচারগুলো লাগবে আমার, সব ফিচার তো দরকার নাই, সো ফিচার ইঞ্জিনিয়ারিং বলে এটারে। তো ফিচার ইঞ্জিনিয়ারিং করে আমরা হচ্ছে যেই যে ফিচারগুলো লাগবে এই ফিচারগুলো হচ্ছে সিলেক্ট করি। সিলেক্ট করার পর এরপরে যেইটা হয় যে ফিচার সিলেকশনের পরেই তোমার আসলে মডেল সিলেকশন। মডেল সিলেকশনটা খুব ইম্পর্টেন্ট, যে তোমার আসলে ডাটার উপর ডিপেন্ড করে কোন মডেল লাগবে এইটা আসলে তুমি সিলেক্ট করো। যেমন এইখানে যদি হচ্ছে কন্টিনিউয়াস ভ্যালু হইতো, তুমি আসলে কখনোই লজিস্টিক রিগ্রেশন সিলেক্ট করতা না। আবার যদি হচ্ছে এখানে ক্লাসিফিকেশন হয়, তুমি আসলে লিনিয়ার রিগ্রেশন সিলেক্ট করতা না, তুমি হচ্ছে লজিস্টিক রিগ্রেশনই সিলেক্ট করতা। সো আসলে তোমার কাজের উপর বা তোমার ডাটা সেট বা তোমার ফিচারের উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে মডেলটা সিলেক্ট করি। সো মডেল সিলেক্ট করলে আমরা ধরো কুকুর বিড়াল ক্লাসিফিকেশন করতেছি, আমরা লজিস্টিক রিগ্রেশন মডেল সিলেক্ট করলাম। সো এই মডেল সিলেক্ট করার পর এরপরে যেই কাজটা হয় যে তুমি ট্রেনিং করো। সো ট্রেনিং এ আলটিমেটলি যেই জিনিসটা হয় ব্যাকএন্ডে, আমরা তো ওই যে ট্রেনিং এ ডট ফিট এই টাইপের কিছু জিনিস ইউজ করি। বা ট্রেনিং এ আসলে যে জিনিসটা হয় এইটা হচ্ছে প্যারামিটার এস্টিমেশন। ঠিক আছে, যে মডেলটা এই তুমি তো হচ্ছে ফিচার দাও। আমরা এত দিনে তো এইটা তো বুঝছি যে θ0 x0 এইটা ছাড়া ওই যে θ1 x1 এগুলো তো আসলে তোমার হচ্ছে ওই যে ফিচার কলামের এক্স। সো তুমি আসলে যতটা ফিচার দাও ওই অনুযায়ী সে বাকি প্যারামিটার গুলো, এই যে এগুলো হচ্ছে আমরা প্যারামিটার বলছিলাম। সো আমরা তো দুইটা প্যারামিটারের জন্য এই গ্রেডিয়েন্ট ডিসেন্ট করে লজিস্টিক লিনিয়ারের মেথড দেখছি, বাট যদি অনেক বেশি কলাম দাও তখন হচ্ছে ওই ক্ষেত্রে আসলে ট্রেনিং এ সে আসলে প্যারামিটার গুলো এস্টিমেট করা বলতে এই যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট করে ভ্যালু বের করা আর কি, যে কি হইতে পারে। ঠিক আছে, সো এইটারে বলে হচ্ছে প্যারামিটার এস্টিমেশন। সো আলটিমেটলি ট্রেনিং এ যেটা করে সেটা হচ্ছে প্যারামিটার এস্টিমেশন করে। সো প্যারামিটার এস্টিমেশন করার পরে এরপর আমরা দেখছি ওই কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন, এগুলো আমরা একদিন পড়ছি। সো এগুলোর মধ্যে হচ্ছে এভালুয়েশন করে আর কি, মডেলটা এভালুয়েট করে যে আসলে ভালো কাজ করতেছে কিনা। সো ভালো কাজ করলে এরপরে হচ্ছে তোমার দেখা যায় যদি ভালো কাজ করে তাহলে তো ওকে। আর যদি ভালো কাজ না করে আবার রিট্রেন করানো লাগতে পারে, বাট যদি ভালো কাজ করে তাহলে আমরা হচ্ছে মডেলটা রিয়েল লাইফ ইউজের জন্য রেডি আর কি ধরে নেওয়া হয়। সো এইটাই হচ্ছে একটা ইন জেনারেল মেশিন লার্নিং মডেল কেমনে কাজ করে এইটার হচ্ছে স্টেপ। সো এইটা নিয়ে হচ্ছে আমরা একটু ডিপ ডাউন করব আর কি। সো এইটা বুঝতে কারো কোনো ঝামেলা আছে? আচ্ছা। ওকে। সো আমরা হচ্ছে এর পরে যেটা দেখব সেটা হচ্ছে
আমরা লিনিয়ার রিগ্রেশন দেখছি, লজিস্টিক রিগ্রেশন দেখছি। সো লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশনে এইগুলার মধ্যে আমার হচ্ছে, বা এই রিগ্রেশন, রিগ্রেশন বলতে আসলে এই যে এমন মডেল যেগুলো হচ্ছে কন্টিনিউয়াস ভ্যালু দিবে। এইটা তো এতদিনে পড়াশোনা করে জেনেই গেছো। আর ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন মডেল বলতে যেগুলো হচ্ছে ডিসক্রিট বা 0 1 ভ্যালু দিবে, বা 0 1 2 অনেকগুলা ক্লাস থাকতে হলে অনেকগুলো ভ্যালু দিবে। সো এইগুলা ইন জেনারেল কিছু জিনিস এজাম্পশন করে। এজাম্পশন বলতে তুমি যখন কোনো একটা কিছুতে লিনিয়ার রিগ্রেশন অ্যাপ্লাই করবা, তুমি আসলে কি কি চিহ্ন দেখলে বা কি কি সাইন দেখলে ওইটার মধ্যে হচ্ছে স্যার, লিনিয়ার। হ্যাঁ বলো। লজিস্টিক তাহলে রিগ্রেশন কেন বলতেছেন যদি এটা ডিসক্রিট হয়? লজিস্টিক রিগ্রেশন কেন বলতেছি, একদম ভুল লাগেছে, মানে কি বলবো। একদিন বলছিলেন ক্লাসে কিন্তু এই যে মনে আসতেছে দেখো, না। লিনিয়ার রিগ্রেশন কইরা যদি আমরা ক্লাসিফিকেশন বাইর করতে যাইতাম তাইলে হচ্ছে কস্ট ফাংশনটা আসলে ঠিক মতো ফিট হইতো না। এরপরে আমরা হচ্ছে সিগময়েড অ্যাপ্লাই করে হচ্ছে একটা কস্ট ফাংশন আনছিলাম, আলটিমেটলি লিনিয়ার দিয়েই হচ্ছিল, বাট আমরা খালি কস্ট ফাংশনটা চেঞ্জ করার কারণে এখানে হচ্ছে কার্ভটা চেঞ্জ হচ্ছিল। দেন হচ্ছে আমরা ওই সিগময়েড, এটার জন্যই তো সিগময়েড অ্যাপ্লাই করছিলাম, যাতে হচ্ছে হ্যাঁ। লিনিয়ার না এসে। সো আলটিমেটলি লিনিয়ার রিগ্রেশনই একটা লাইনই ফিট করতেছে, বাট লাইনটা ফিট করতেছে হচ্ছে একটা প্রবাবিলিটির উপর, এই জন্য হচ্ছে এন্ড প্রবাবিলিটিটা 0.5, এটার বেশি হইলে দেখো একটা ডিসক্রিট, এটা কিন্তু একটা কন্টিনিউয়াস ভ্যালুই দিচ্ছে 0.8 0.9। সো ওই ভ্যালুর উপর খালি আমরা হচ্ছে 0.5-এর উপর যদি হয় তাইলে হচ্ছে আমরা কোন ক্লাসে বলতেছিলাম যে একটা ক্লাসে, আর 0.5-এর নিচে হইলে বলতেছিলাম আমরা একটা আরেকটা ক্লাসে। ক্লাসে। সো এই জন্য এটা লজিস্টিক রিগ্রেশন আলটিমেটলি দেয় তো কন্টিনিউয়াস ভ্যালু, বাট আমরা হচ্ছে ওইটারে এই যে সিগময়েড ফাংশন অ্যাপ্লাই করে ওইটারে ডিসক্রিট হিসাবে নিয়ে আসি আর কি। ঠিক আছে। সো একদম খেয়ে ফেলছো পড়ালেখা। ঠিক আছে। সো আমরা হচ্ছে এটাই আর কি লজিস্টিক রিগ্রেশন। কেন রিগ্রেশন বলে, কারণ রিগ্রেশন পুরাটা জিনিসই লিনিয়ার রিগ্রেশন দিয়ে ক্লাসিফিকেশন করা যায় না দেখে আমরা কিছু ফাংশন এন্ড কস্ট ফাংশন চেঞ্জ করে দেন হচ্ছে আনছিলাম। আচ্ছা, এটা নিয়ে কি আর কোনো কোশ্চেন শামিম? আচ্ছা। ওকে। সো এরপরে আমরা হচ্ছে যেটা দেখবো এটা হচ্ছে যে রিগ্রেশন আর হচ্ছে ক্লাসিফিকেশন কখন আর আসলে কোন সাইন দেখলে বা কোন অ্যাজাম্পশন গুলো দেখলে তুমি আসলে অ্যাপ্লাই করবা এই রিগ্রেশন বা হচ্ছে ক্লাসিফিকেশন। সো এটার জন্য কিছু জিনিসপত্র আছে যে কি অ্যাজাম্পশন, আহ বলি আমরা যে 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 অ্যাজাম্পশন গুলো থাকলে বা যে যে জিনিসগুলো ধইরা নিবা তুমি আসলে লিনিয়ার রিগ্রেশন অ্যাপ্লাই করার সময় বা ইন জেনারেল রিগ্রেশন অ্যাপ্লাই করার সময়। সো রিগ্রেশন অ্যাপ্লাই করার সময় যে যে অ্যাজাম্পশন গুলো ধইরা নেওয়া হয় এগুলার মধ্যে হচ্ছে আহ রিগ্রেশন না, প্রথমে হচ্ছে ক্লাসিফিকেশন পড়াই, যেহেতু লজিস্টিক রিগ্রেশন নিয়ে বা লজিস্টিক রিগ্রেশন যেহেতু একটা ক্লাসিফিকেশন অ্যালগোরিদম, এটা নিয়ে যেহেতু সবার মোটামুটি পরীক্ষা দিছো and কিছুক্ষণ পড়াইলাম। সো প্রথমে হচ্ছে ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আসলে জিনিসটা কেমনে কাজ করে বা কি কি অ্যাজাম্পশন আসলে মডেল ধরে এটা নিয়ে বলি, এরপর হচ্ছে সহজ হবে তাইলে। সো কি অ্যাজাম্পশন, যেগুলা হচ্ছে কোনো একটা প্যারামেট্রিক, প্যারামেট্রিক নন প্যারামেট্রিক নিয়ে আইডিয়া আছে, আগের দিন বলছিলাম। প্যারামেট্রিক হচ্ছে এই যে এই থিটা বা গ্রেডিয়েন্ট ডিসেন্ট করে যে ভ্যালুগুলা ফিক্স করে আর কি। সো প্যারামেট্রিক মডেল, প্যারামেট্রিক একটা ক্লাসিফিকেশন মডেল যেই অ্যাজাম্পশন গুলা নিয়ে কাজ করে আর কি, যে প্যারামেট্রিক ক্লাসিফিকেশন মডেল আসলে এই অ্যাজাম্পশন গুলো থাকলে তুমি আসলে প্যারামেট্রিক ক্লাসিফিকেশন অ্যাপ্লাই করতে পারবা। সো প্রথমে যেটা, সেটা হচ্ছে আহ, ধরে নেওয়া হয় যে তোমার কাছে এনাফ ট্রেনিং ডাটা আছে আর কি। যদি ট্রেনিং ডাটাই না থাকে তুমি তো আসলে কোনো মডেল অ্যাপ্লাই করতে পারবা না। সো এরপরে আরেকটা জিনিস ধরে নেওয়া হয়, তোমার যেহেতু ডাটা সেটের মধ্যে ফিচার থাকবে বা কলাম থাকবে, সো এই কলামগুলার ডিস্ট্রিবিউশনটা স্টেশনারি ডিস্ট্রিবিউশন হবে। এইটা ধরে নেওয়া হয়, এটা বলতেছি আর একটু পরে কি স্টেশনারি ডিস্ট্রিবিউশন অফ ডাটা। স্টেশনারি ডিস্ট্রিবিউশন বলতে কি, স্টেশনারি ডিস্ট্রিবিউশন হলো তুমি ধরো একটা মডেল বানাইছো, এই যে ধরো আমি ওই যে স্বাভাবিক ধরো যে কত আওয়ার পড়ছো, এইটা দিয়ে তুমি পাস করছো নাকি ফেল করছো, এই রিলেটেড একটা মডেল বানাইছো। ঠিক আছে। সো এই মডেলটার এই যে এই ডাটাগুলার তো একটা মিন আছে, মিডিয়ান আছে, এগুলার উপর আসলে মডেলটা অনেকাংশে নির্ভর করে। যে ধরো আহ যেটা মুড বা সবচেয়ে বেশি যেটা হবে, ঠিক আছে, ওইটার ভ্যালু যা হবে ওই অনুযায়ী মডেলটা হচ্ছে একটু বেশি শিখবে। সো এই
ডাটার ডিস্ট্রিবিউশন বলতে এটার মিন কেমন, মিডিয়ান কেমন, এগুলার উপর অনেক কিছু ডিপেন্ড করে। এটার একটা রিয়েল লাইফ এক্সাম্পল হইতে পারে হচ্ছে এই যে ক্রেডিট কার্ড ফ্রড। ক্রেডিট কার্ড ফ্রড ডিটেকশন মডেল আমরা অনেক বানাই। সো ক্রেডিট কার্ড ফ্রড ডিটেকশন মডেলে আমরা যেটা ধরি যে আউটলায়ার বা আনএক্সপেক্টেড কোন একটা ভ্যালু আছে নাকি, ধরো সবাই প্রতিদিন 500 টাকা করে তুলতেছে, 200 টাকা তুলতেছে, কোনো এক লোক 1 লাখ টাকা তুললো, তখন ওইটারে আমরা ধরো ফ্রড হিসাবে মানে ফিচারটারে কিছুটা সন্দেহ করতে পারি বা ধরে নিতে পারি আর কি। সো এই যে আউটলায়ার, এই ভ্যালুগুলোর জন্য কি চিন্তা করো, মিন এগুলো অনেক কিছু শিফট হয়ে যায়। সো এই মিন, মিডিয়ান, মুড এগুলারে বলে হচ্ছে ডিস্ট্রিবিউশন ডাটার। সো এই ডাটার ডিস্ট্রিবিউশনটা তুমি যখন একটা মডেল বানাবা তখন যেমন ছিল, তুমি যদি এর পর চিন্তা করো এই মডেলটা 3টা ডাটা দিয়ে বানাইছো, এটার একটা ডিস্ট্রিবিউশন ছিল, এবার এইটা গিয়া তুমি রিয়েল ওয়ার্ল্ডে ডিপ্লয় করছো। এখন সবাই হচ্ছে 2000 2000 করে টাকা তুলতেছে, বাট একজন 0 টাকা তুলতেছে, কেউই আসলে 2000-এর বেশি তুলতেছে না। সো তুমি ওই যে যেই এজাম্পশন বা যেই স্ট্যাটিস্টিক্স ধরে হচ্ছে বানাইছিলা যে আসলে আউটলায়ার হইলে মিন খুব শিফট হবে বা হচ্ছে আমার আউটলায়ার থাকবে, ওই ডাটাই আসলে আসতেছে না। সো তখন আসলে মডেল আসলে কাজ করবে না। সো এটা হচ্ছে যে ডাটার মধ্যে তুমি যখন কোনো একটা মডেল বানানোর চিন্তা করবা মেশিন লার্নিং, তখন হচ্ছে ডাটার ডিস্ট্রিবিউশনটা স্টেশনারি হইতে হবে। স্টেশনারি বলতে যে ফিক্সড টাইপ হইতে হবে। ফিক্সড, যে তুমি একটা মডেল বানাইলা, ওইখানে ডাটার যেমন ডিস্ট্রিবিউশন, মিন, মিডিয়ান, মুড, ওগুলা তুমি মডেলটা বানানোর পরে যদি চেঞ্জ হয়, তুমি আবার নতুন করে মডেলটা হচ্ছে ট্রেন করাইতে হবে। সো আমরা ক্লাসিফিকেশন একটা মডেল বানানোর ক্ষেত্রে, এই প্যারামেট্রিক মডেল বানানোর ক্ষেত্রে প্রথমে যেটা ধরি যে এনাফ একটা ডাটা সেট থাকতে হবে, এরপরে হচ্ছে এই ডাটা ডিস্ট্রিবিউশনটা স্টেশনারি হইতে হবে আর কি। সো এইটা যারা বুঝো নাই আমার কোশ্চেন করতে পারো। ওকে। সো তোমার যদি হচ্ছে ডাটা, এনাফ ট্রেনিং ডাটা থাকে, এটা ডিস্ট্রিবিউশন স্টেশনারি হয়, এরপরে হচ্ছে তোমারে যেটা করতে হবে এটা হচ্ছে সব মেশিন লার্নিংই, যে কারেক্ট মডেল সিলেকশন। যে তোমার আমরা অ্যাজিউমি করে নেই যে তুমি আসলে যেই মডেলটা সিলেক্ট করবা, আমি হচ্ছে 1টা মিনিট একটু ব্রেক নিচ্ছি। আচ্ছা। সো কি অ্যাজাম্পশন যেগুলো হচ্ছে প্যারামেট্রিক একটা ক্লাসিফিকেশন মডেলে ধরে নেওয়া হয়, যে তোমার হচ্ছে এনাফ ডাটা থাকবে। আর এরপর হচ্ছে যেটা বললাম যে স্টেশনারি ডিস্ট্রিবিউশন অফ ডাটা। স্টেশনারি ডিস্ট্রিবিউশন বলতে যে তোমার ডাটার ডিস্ট্রিবিউশনটা নিড টু বি সেম। আহ, যদি চেঞ্জ হয় ডাটার ডিস্ট্রিবিউশন, তাহলে হচ্ছে তোমার মডেলটাকে আবার হচ্ছে রিট্রেন করাইতে হবে। আর এরপরে বললাম যে তুমি আসলে ক্লাসিফিকেশন যেহেতু করবা, আমরা ধরেই নিই যে তুমি যে মডেলটা সিলেক্ট করবা ওইটা হচ্ছে তোমার ডাটার জন্য
কারেক্ট মডেল। ঠিক আছে, যেমন ধরো তুমি খুব কঠিন ডাটা নিলা, ওইটার জন্য হচ্ছে ধরো এই তুমি এলএলএম বানাইতে চাচ্ছ, এখন তুমি হচ্ছে খুব বড় সড়ো যেগুলো হচ্ছে নেক্সট ওয়ার্ড প্রিডিক্ট করবে এমন কিছু বানাইতে চাচ্ছ, কিন্তু ইউজ করলা লজিস্টিক রিগ্রেশন। ঠিক আছে, তাইলে জিনিসগুলো ভালো হবে না। আমরা ধইরেই নিয়ে যে তুমি ক্লাসিফিকেশন রিলেটেড কিছু বানাইতে গেলে, বা তুমি একটা ক্লাসিফিকেশন মডেল বানাইতে গেলে, বা যে কোনো মডেলই বানাইতে যাও না কেন, একটা অ্যাজাম্পশন আমাদের থাকে যে তুমি আসলে যে মডেলটা সিলেক্ট করবে এটা কারেক্ট মডেল। সো আরেকটা অ্যাজাম্পশন থাকে যেটা ইন্টারেস্টিং, সেটা হচ্ছে লোয়ার মাল্টি কোলিনিয়ারিটি। লোয়ার মাল্টিকোলিনিয়ারিটি বলতে আসলে বোঝায় যে চিন্তা করো তুমি হচ্ছে ক্লাসিফিকেশন করতেছো, এখন তুমি হচ্ছে অনেকগুলা কলামের ডাটা নিলা, যে তুমি হচ্ছে কোন জুতা কোন ব্র্যান্ডের, এটা হচ্ছে প্রেডিক্ট করবা। ঠিক আছে, তুমি হচ্ছে জুতার ব্র্যান্ড প্রেডিক্ট করবা, তাইলে হচ্ছে তুমি কোনটা অ্যাপেক্স, কোনটা হচ্ছে বাটা, এগুলা প্রেডিক্ট করবা। এখন তুমি হচ্ছে অনেক ফিচার নিছো, এর মধ্যে দুই তিনটা ফিচার চিন্তা করো যে হচ্ছে শু সাইজ নিছো, আরেকটা হচ্ছে ফিট সাইজ নিছো বা ফুট সাইজ, যেটাই বলি না কেন। সো আমরা চিন্তা করি যে তুমি যে ডাটাগুলা নিবা এগুলার মধ্যে আসলে কোলিনিয়ারিটি বা হচ্ছে এগুলার মধ্যে এই একটা ফিচারের সাথে আরেকটা ফিচার খুবই সম্পর্ক থাকবে না। ঠিক আছে, কারণ দুইটা ফিচারে যদি রিলেশন থাকে একই বা একই জিনিস আসলে ম্যাথমেটিক্যালি আমি গ্রেডিয়েন্ট ডিসেন্ট করে পাই, এটা তো আসলে মডেলের জন্য খুব একটা সিগনিফিকেন্ট না। এখানে চিন্তা করো তুমি হচ্ছে শু সাইজ নিচ্ছ, ধরো শু সাইজ 6, আবার ধরো ফুট সাইজ। শু সাইজ আর ফিট সাইজ কিন্তু দুইটা আসলে একই জিনিস। এটার মানে তোমার যদি পায়ের সাইজ বড় হয় তাহলে শু সাইজ বেশি লাগবে, পায়ের সাইজ ছোট হইলে শু সাইজ কম লাগবে। সো এগুলাতে আমরা চেষ্টা করি যে যে ডাটাগুলা নিব এগুলার যাতে কোলিনিয়ারিটি, এইটা হচ্ছে যে মাল্টিকোলিনিয়ারিটি বা হচ্ছে একটার সাথে আরেকটার যে রিলেশনশিপ বা কোরিলেশন, এইটা যাতে হচ্ছে লোয়ার হয়। কারণ হায়ার হইলে ঝামেলা কি, হায়ার হইলে তোমার হচ্ছে যেই ফিচারগুলা বা এই আলটিমেটলি তো আমরা প্যারামিটার এস্টিমেশন করতেছি, সো প্যারামিটারগুলা খুব একটা সুবিধার হয় না। ঠিক আছে, সো এটা ম্যাপ করতে গেলে আরো ইজিলি বোঝা যাইতো, বাট এগুলো হচ্ছে ইন জেনারেল এজাম্পশন। একটা ক্লাসিফিকেশন মডেল যদি আমরা বিল্ড আপ করতে যাই, তাহলে ইন জেনারেল এজাম্পশন হচ্ছে তোমার কাছে এনাফ নাম্বার অফ ট্রেনিং ডাটা থাকবে, তোমার ডাটা সেটের ডিস্ট্রিবিউশনটা স্টেশনারি হবে। স্টেশনারি বলতে তুমি যেই মিন মিডিয়ান পাইছো ট্রেনিং এর পরে, ধরো রিয়েল লাইফে গিয়া তোমার ডাটার মিন মিডিয়ান মড এগুলো চেঞ্জ হয়ে গেছে, তখন কিন্তু তোমার মডেল আসলে খুব একটা ভালো কাজ করবে না। আর এরপরে যেটা, এটা হচ্ছে তুমি আসলে আমরা ধরেই নিই যে তোমার ডাটা অনুযায়ী কারেক্ট মডেল সিলেক্ট করবা। আর আরেকটা যেটা হচ্ছে লোয়ার মাল্টিকোলিনিয়ারিটি, যে তোমার একটা ফিচারের সাথে আরেকটা ফিচার খুবই সম্পর্কযুক্ত হবে না। সো এগুলো হচ্ছে ইন জেনারেল অ্যাজাম্পশন। এগুলা দিয়া প্রবলেম কি, এটা মোটামুটি আশা করি বুঝছো যে এনাফ ট্রেনিং ডাটা না থাকলে তুমি তো আসলে ট্রেন করাইতে পারবা না। স্টেশনারি ডিস্ট্রিবিউশন না থাকলে তুমি আসলে ধরো ফার্স্টে একটা মডেল বানাইছো, যে অ্যাজাম্পশন বা যে প্যারামিটার তোমার হচ্ছে নিচে, ওই প্যারামিটার পরে ধরো গিয়া চেঞ্জ হয়ে যাবে, আর ওই প্যারামিটার ঠিক মতো কাজ করবে না। সো আলটিমেটলি প্যারামিটার ঠিক মতো কাজ না করা মানে মডেলটা ফেল করবে, হয় ওভারফিট হবে না আন্ডারফিট হবে। আর আরেকটা হচ্ছে কারেন্ট মডেল সিলেকশন ফর ডাটা। কারেক্ট মডেল বলতে তুমি যদি তোমার মডেলের জন্য ডাটাই সিলেক্ট মানে ডাটার জন্য মডেলই সিলেক্ট না করতে পারো, তাইলে তো আসলে ওইটা মেশিন লার্নিং হইলই না। সো এরপর যেটা, এটা হচ্ছে লোয়ার মাল্টি কোলিনিয়ারিটি, বা দুইটা ফিচার আমরা এমন নিব না যেগুলোর মধ্যে আসলে কোলিনিয়ারিটি বা হচ্ছে একটার সাথে আরেকটা সম্পর্ক বেশি। কারণ দুইটা যদি একই ফিচার হয়, সম্পর্ক বেশি হয়, তাহলে আমরা যে কোনো একটা ফিচার নিব আর কি। দুইটা ফিচার নিলে ধরো দুইটা প্যারামিটার তো অ্যাজিউম করা লাগবে, তো দুইটা প্যারামিটার আসলে সেমই হবে, ওই ক্ষেত্রে আসলে গ্রেডিয়েন্ট ডিসেন্ট খুব একটা ভালো হয় না। সো বলো, কতটুক পর্যন্ত শুনতে পারছো তোমরা লাস্টে? এখন কি শুনতে পারতেছো? স্যার স্টেশনারি ডিস্ট্রিবিউশন। কোনটা পর্যন্ত শুনতে পারছি লাস্টে? স্যার স্টেশনারি ডিস্ট্রিবিউশন। আচ্ছা, ওকে। আচ্ছা, আমরা বলছিলাম যে আমরা হচ্ছে কি অ্যাজাম্পশন যেগুলো হচ্ছে একটা প্যারামেট্রিক ক্লাসিফিকেশন মডেলে করি, এগুলা নিয়ে হচ্ছে আমরা কথা বলতেছিলাম। সো এই এগুলোর মধ্যে যেটা হচ্ছে আমার ফার্স্টই ধরে নেয়, তুমি যখন ক্লাসিফিকেশন মডেল বানাচ্ছো তখন হচ্ছে তোমার এই দুইটা ছেলে অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য ঢুকছে, মানে পরেও না, কি বলি আগামাথা। আমি আজকে তো অ্যাটেন্ডেন্স নিব না বলছি, জাস্ট অ্যাটেন্ডেন্স নেওয়ার জন্য ঢুকে লাভ আছে? আজকে অ্যাটেন্ডেন্স সবাইকে দিয়ে দিব, আজকে তোমরা যে ক্লাস করতে আসছো এটাই তো অনেক।
খালি ফাঁকিবাজি। ওকে, সো কি অ্যাজাম্পশন ইন প্যারামেট্রিক মডেল, সো এইটার মধ্যে যে তোমার এনএফ নাম্বার অফ ট্রেনিং ডাটা থাকতে হবে। তোমার যদি আসলে ট্রেনিং ডাটা ঠিক মতো না থাকে, তুমি তো আসলে কোনো একটা মডেল কি বানাবা? ঠিক আছে, সো এনএফ আমরা ধরে নিই বা অ্যাজাম্পশন করে নেওয়া হয় যে এনএফ নাম্বার অফ ট্রেনিং ডাটা থাকবে তোমার যখন একটা মডেল বানাবা। এরপর হচ্ছে যে স্টেশনারি ডিস্ট্রিবিউশন। স্টেশনারি ডিস্ট্রিবিউশন বলতে তোমার আসলে ডাটার ক্ষেত্রে মিন, মিডিয়ান, মোড, এটা তুমি একটা যখন ক্লাসিফিকেশন মডেল বানাবা তখন যা থাকবে পরেও আসলে সেমই থাকতে হবে, নাইলে হচ্ছে তোমার মডেলের প্যারামিটার ঠিক মতো কাজ করবে না। আর আরেকটা যে কারেক্ট মডেল সিলেকশন ফর ইওর ডাটা, সো তোমার ডাটা অনুযায়ী তুমি আসলে কারেক্ট মডেল সিলেক্ট না করলে এইটা হচ্ছে প্রবলেম করবে আর কি। আর এরপর যেটা, এটা হচ্ছে যে লোয়ার মাল্টি কোলিনিয়ারিটি, বা তুমি যখন দুই তিনটা ফিচার নিচ্ছ, একটা ফিচারের সাথে আরেকটা ফিচারের কোরিলেশন যাতে খুব বেশি না হয়, এইটা হচ্ছে ধরে নেওয়া হয়। কারণ কোরিলেশন বেশি হলে, ধরো একটা ফিচার যেটা বললাম যে ফুট সাইজের সাথে তোমার হচ্ছে শু সাইজ, দুইটা দেখো আসলে পায়ের পাতার সাইজ বড় হলে শু সাইজ বেশি লাগবে। তো এরকম টাইপের একটা মডেল বানাইতে গেলে এই দুইটা ফিচার তো আসলে নেওয়ার দরকার নাই, যে কোনো একটা ফিচার নেওয়া যেতে পারে। দুইটা ফিচার নিলে কি হবে, আমার প্রত্যেকটা ফিচারের জন্যই কিন্তু, বা প্রত্যেকটা কলামের জন্যই একটা করে হচ্ছে প্যারামিটার এস্টিমেশন করতে হয়। সো দুইটাই প্যারামিটার অলমোস্ট সেম হবে। সো সেই ক্ষেত্রে আসলে এই গ্রেডিয়েন্ট ডিসেন্ট খুব একটা ভালো রেজাল্ট দেয় না, এন্ড প্যারামিটার এস্টিমেশনটা খুব একটা ভালো হয় না। সো এইটা যারা বুঝেন নাই এরা একটু বলতে পারেন। বুঝেছি সবাই? ওকে, আশা করি বুঝছো। জি স্যার। শামিমি খালি কি বলতেছো, এছাড়া আর কেউ নাই? ওকে, এরপরে আমরা হচ্ছে এখন যদি হচ্ছে সেম এই অ্যাজাম্পশন গুলো আমরা দেখি হচ্ছে আমরা রিগ্রেশন একটা মডেল অ্যাপ্লাই করার ক্ষেত্রে কি কি অ্যাজাম্পশন করি আর কি। রিগ্রেশন মডেলের ক্ষেত্রে আমরা হচ্ছে কি কি অ্যাজাম্পশন করি বা ধইরা নিই, এই জিনিসগুলো কিন্তু তোমার আসলে থাকতেই হবে, নাইলে তুমি আসলে রিগ্রেশন মডেল অ্যাপ্লাই করতে পারবা না। সো এটার মধ্যে ফার্স্টে যে আসলে একটা কারেক্ট ফাংশনাল ফর্ম থাকতে হবে। কারেক্ট ফাংশনাল ফর্ম বলতে, যে আমরা লিনিয়ার রিগ্রেশনে দেখছি যে আলটিমেটলি যেটাই আসুক না কেন, ওই এইরকম কিছু একটা এসে দেন হচ্ছে কোনো একটা ভ্যালু, একটা ফাংশন আসে। সো একটা ফাংশনাল ফর্ম যাই হোক না কেন, ধরো 2x² প্লাস 3x³ যাই হোক, একটা ফাংশনাল ফর্ম যদি না থাকে তাইলে আসলে আমরা ওইটার ক্ষেত্রে রিগ্রেশন মডেল অন্তত অ্যাপ্লাই করতে পারবো না। সো ফার্স্ট অফ অল যে কারেক্ট একটা ফাংশনাল ফর্ম থাকতে হবে। এরপরে হচ্ছে আমরা দেখছি লিনিয়ার রিগ্রেশনে যে ইরর আসে, ঠিক আছে, সো আমরা ওই যে কিছু পয়েন্ট ফিট করে দেখছিলাম যে এইগুলা হচ্ছে ইরর, পয়েন্টের উপরে যেগুলা নাই এগুলো হচ্ছে ইরর। সো এই ইরর গুলো আলটিমেটলি, ইরর গুলা একটা একটার উপর, বা ইরর গুলা কোনোভাবে ডিপেন্ডেন্ট হইতে পারবে না। ডিপেন্ডেন্ট বলতে একটা ইরর আরেকটা ইররের উপর ডিপেন্ডেন্ট। এইটা হইলে যেটা হবে, তোমার আসলে ইরর গুলো একটা বা ফাংশন ফলো করবে। সো এই ক্ষেত্রে আসলে তোমার মডেল ঠিক মতো কাজ করবে না। সো আমরা একটা এজাম্পশন ধরি যে ইন্ডিপেন্ডেন্ট বা ইন্ডিপেন্ডেন্ট ইরর, যে ইরর গুলা একটা একটা থেকে ইন্ডিপেন্ডেন্ট হবে। এই ধরো কোনো একটার সাথে লাইন এমন ভাবে ফিট করছো, এই যে আমরা লিনিয়ার রিগ্রেশন তো জানি আমরা আসলে করি হচ্ছে লাইন ফিট, সো একটা বেস্ট ফিট লাইন এরকম করছো। সো একটা ইরর আরেকটা ইররের সাথে ওই ডিপেন্ডেন্ট হতে পারবে না। ডিপেন্ডেন্ট বলতে ধরো এই ইরোডটা হচ্ছে ধরো এইটাতে ভ্যালু আছে 10, এটাতে করছে 8, এইটাতে যাতে ওই 6 4 এরকম, মানে এটাতেও যাতে সেম ডিফারেন্স না হয় এইটা আমরা ধরে নিই, কারণ এইটা হইলে এটা আসলে ফিট করানো যায় না। সো আমরা আরেকটা জিনিস যেটা ধরি, ফার্স্টে আমরা একটা জিনিস ধরি যে কারেক্ট একটা ফাংশনাল ফর্ম থাকতে হবে। আর এরপর আমরা যেটা ধরি হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ইরর, বা একটা ইরর আরেকটা ইররের উপর ডিপেন্ডেন্ট হইতে পারবে না। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ওই এখানেও যে তোমার হচ্ছে কোন একটা রিলেশনশিপ মেনটেন করতে হবে প্রত্যেকটা ফিচার। রিলেশনশিপ বলতে তোমার হচ্ছে লিনিয়ার হইতে পারে, দেন মাল্টি লিনিয়ার হইতে পারে। সো এইগুলা যখন ফলো করবে তখনই আসলে তুমি জাস্ট রিগ্রেশন মডেল অ্যাপ্লাই করতে পারবা। আর আরেকটা যেটা এটার ক্ষেত্রেও ধরা হয় যে নো পারফেক্ট মাল্টি কোলিনিয়ারিটি, যে দুইটা ফিচারের মধ্যে আসলে কোলিনিয়ারিটি, বা দুইটা ফিচার একই জিনিস, বা দুইটা ফিচারের মধ্যে সম্পর্ক অতিরিক্ত পজিটিভ বা নেগেটিভ হইতে পারবে না। ঠিক আছে, সো
এই কয়েকটা এজাম্পশন মাল্টিকোল লিনিয়ারিটি তো ধরা হয়, কারণ মাল্টিকোল লিনিয়ারিটি ধরলে তোমার এইখানেও আমরা দেখছিলাম রিগ্রেশনের জন্য তোমার আসলে ওই গ্রেডিয়েন্ট ডিসেন্ট করা লাগে। সো এইখানেও তুমি যদি হচ্ছে সেম রিগ্রেশন বের করতে যাও, ধরো ফুট সাইজ আর হচ্ছে শু সাইজ থেকে তুমি হচ্ছে এবার ব্র্যান্ড প্রেডিক্ট না করে তুমি হচ্ছে কয় টাকা একটা জুতার দাম, ঠিক আছে, এটা হচ্ছে প্রেডিক্ট করবা আর কি, শু প্রাইস প্রেডিক্ট করবা। সো এই ক্ষেত্রেও আসলে তুমি যদি হচ্ছে মাল্টি কোলিনিয়ারিটি বা হচ্ছে দুইটা ফিচারের মধ্যে রিলেশন বেশি থাকে, তো হুদাই তুমি একটা প্যারামিটার আর কি এক্সট্রা প্রেডিক্ট করতেছো বা এক্সট্রা গ্রেডিয়েন্ট ডিসেন্ড করতেছো, যেটা খালি তোমার কম্পিউটেশনাল কস্টই বাড়াবে, এছাড়া আর কোনো লাভ নাই। সো এটা আমাদের ধরে নেওয়া হয় যে পারফেক্ট কোলিনিয়ারিটি থাকতে পারবে না, বা লো আর মাল্টি কোলিনিয়ারিটি হইতে হবে। আর হচ্ছে রিলেশনশিপ ইন ফিচার, রিলেশনশিপ বলতে হয় লিনিয়ার নাইলে মাল্টি লিনিয়ার কোনো একটা রিলেশনশিপ আসলে মেনটেন করলেই আমরা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন অ্যাপ্লাই করতে পারবো। আর আরেকটা হচ্ছে যে ইরর গুলা ইন্ডিপেন্ডেন্ট হইতে হবে, ইরর গুলা যদি ডিপেন্ডেন্ট হয় তাইলে ওগুলা আসলে প্রুফ করা যায় যে অন্য কোনো একটা মডেল বা ওগুলা রিগ্রেশনে খুব একটা ভালো ফিট হয় না আর কি। আর ফার্স্টেরটা যেটা কারেক্ট একটা ফাংশনাল ফর্ম থাকতে হবে, ফাংশনাল ফর্ম বলতে আসলে আমরা লিনিয়ার রিগ্রেশনে দেখছি আমরা হচ্ছে ফাংশনই প্রেডিক্ট করি, সো কারেক্ট একটা ফাংশনাল ফর্ম না থাকলে তুমি আসলে ওইভাবে কাজ টাজ করতে পারবা না রিগ্রেশন অ্যাপ্লাই করে অন্তত। সো এই দুইটা মানে দুই টাইপের মডেলই তো আমরা দেখছি, রিগ্রেশন ক্লাসিফিকেশন। সো এই দুইটা মডেলের ক্ষেত্রে বেসিক অ্যাজাম্পশন গুলা কি বুঝতে পারছি? জি স্যার, যতটুকু ওকে, পেরেছি। আচ্ছা। এরপর হচ্ছে আমরা হচ্ছে আরো কিছু জিনিস দেখি এই মডেল রিলেটেড, যেহেতু গল্পই করতেছি। সো এইদিকে কিছু জিনিসপত্র আরেকটু দেখা যায়, সেটা হচ্ছে আহ, যদি আমার ডাটার আমার কলাম বেশি হয়, কলাম যদি বেশি হয় বা হচ্ছে এগুলার আমরা বলি হাই ডাইমেনশনাল ডাটা হইলে প্রবলেমটা কি, এন্ড এই প্রবলেম আসলে কিভাবে সলভ করা যায়, ঠিক আছে। কলাম বেশি বা হচ্ছে কলাম কলাম যদি এক্সেসিভ হয় বা হচ্ছে কলাম যদি হচ্ছে বেশি হয়, নাম্বার অফ কলাম বা নাম্বার অফ ফিচার যদি বেশি হয়, এগুলারে বলি আমরা হাই ডাইমেনশনাল ডাটা বা হাই ডাইমেনশনালিটি। সো হাই ডাইমেনশনালিটি টিতে প্রবলেমটা কি হয়, যাই হোক, হাই ডাইমেনশনালিটি। সো হাই ডাইমেনশনালিটিতে আসলে প্রবলেমটা কি, এইটা হচ্ছে আমরা যদি একটু দেখি, ঠিক আছে। সো হাই ডাইমেনশনালিটি বা তোমার ধরো ফিচার, তুমি ধরো এই আহ, কুকুর বিড়াল ক্লাসিফিকেশন করতেছো, কুকুর বিড়াল না, তোমাদের হচ্ছে ধরো আহ, স্বাভাবিক ধরো এই যে ক্রেডিট কার্ড ফ্রড, ক্রেডিট কার্ড ফ্রড ডিটেক্ট করবা। সো ক্রেডিট কার্ড ফ্রডে আসলে কে কত টাকা তুলছে কোন টাইমে তুলছে এটা হইলি হয়ে যায়। এখন তুমি চিন্তা করো যে তুমি এখানে রাখতেছো যে তার বাসা কই, তার হচ্ছে ফাদার্স নেম কি, তার হচ্ছে ফাদার্সের ব্যাংক ডিটেলস কি, তার হচ্ছে ভার্সিটি কই, তার হচ্ছে ভার্সিটির লোগো কি, এগুলো ধরো তুমি রাখতেছো, ইচ্ছা মতো ফিচার রাখতেছো। সো রাখার পর তুমি কি আসলে তোমার টার্গেট ভেরিয়েবল হচ্ছে যে আসলে সে কি ডিফল্টার নাকি ডিফল্টার না। সো এটা তুমি প্রেডিক্ট করবে আর কি তোমার মডেল ইউজ করে। সো ডাটা যদি বেশি হাই ডাইমেনশনাল হয় বা হচ্ছে এই যে কলাম সংখ্যা এক্সেসিভলি বেশি হয়, তখন যে প্রবলেমটা, এইটারে বলি আমরা হচ্ছে কার্স অফ ডাইমেনশনালিটি, কার্স অফ ডাইমেনশনালিটি। সো কার্স অফ ডাইমেনশনালিটি এটা থেকে বুঝাই যায় তোমার আসলে কলাম বেশি হইলে কিন্তু তোমার প্যারামিটার অনেক এস্টিমেশন করা লাগবে। সো যদি আমার হাই ডাইমেনশনাল হয় তাইলে এটার এই প্রথম যে প্রবলেমটা হয় এটা হচ্ছে কার্স অফ ডাইমেনশনালিটি, কার্স অফ বলতে আসলে ডাইমেনশনালিটি বেশি হইলে বা ফিচার বেশি নিলেই আমার প্রবলেম আর কি। সো এরপর আরেকটা যে প্রবলেম থাকে ওভারফিটিং হয়ে যায়, যে মডেলগুলা তুমি যদি হচ্ছে প্যারামিটার খুব বেশি নাও বা হচ্ছে তুমি ওই ফিচার খুব বেশি নাও, তখন তোমার মডেলগুলা যেটা করে এটা হচ্ছে ওই গ্রেডিয়েন্ট ডিসেন্ট যখন করে তখন অত ডিফারেন্স থাকে না, বা হচ্ছে ধরো সব ফিচার তো আসলে সেম ভাবে ইম্পর্টেন্ট না। যেমন ধরো ভার্সিটি লোগো, এটা তো আসলে ইম্পর্টেন্ট না, বাট এইটার জন্য কিন্তু ও একটা প্যারামিটার প্রেডিক্ট করে। এন্ড ওই প্যারামিটারটা যদি কোনো একটা ভুল ডাটা বা ভুল কিছু একটা বাইর করে, তখন আসলে তোমার কিন্তু আসলে, বা যদি আমরা বলি যে সে যদি আসলে নয়েজটা ক্যাপচার করে ফেলে ডাটার, তখন আসলে ওভারফিটিং হবে আর কি। সো ডাটা বা রো কলাম বেশি হইলে বা ফিচার বেশি হইলে বা হাই ডাইমেনশনাল হইলে প্রথম যে প্রবলেম এটা হচ্ছে কার্স অফ ডাইমেনশনালিটি, বা ইন জেনারেল যে ডাইমেনশনালিটি বেশি হইলে আমার কস্ট বেশি, কম্পিউটেশনাল কস্ট বেশি। কারণ চিন্তা করো দুইটা প্যারামিটারের জন্যই তোমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট হাতে করে দেখতেছো, খুব কষ্ট হয়ে যাচ্ছে। সো এমন 100টা প্যারামিটারের জন্য যদি আসলে করো,
তাও তো লিনিয়ার এই লজিস্টিক রিগ্রেশন খুব আসলে সিম্পল মডেল। এটা যদি খুব আহ, আরো ভালো মডেল হয় তখন তো আরো প্রবলেম। সো ইন জেনারেল ফার্স্টে যে প্রবলেমটা, যে কার্ডস অফ ডাইমেনশনালিটি, আর পর হচ্ছে ওভারফিটিং। ওভারফিটিং বলতে যে তোমার কোনো একটা ডাটার যদি সবগুলা ফিচারই দেওয়া বা হাই ডাইমেনশনাল হয়, কোনো একটা ডাইমেনশন থেকে বা কোনো একটা কলাম থেকে যদি সে হচ্ছে আননেসেসারি কোনো একটা কিছু বা নয়েজ ধরে ফেলে। আর এরপরে হচ্ছে আরেকটা জিনিস যে হচ্ছে, এইটা নিয়ে আসা শামীমের কোশ্চেন ছিল, যে হচ্ছে সিঙ্গুলার অর ইল কন্ডিশনড ম্যাট্রিক্স আসার প্রবাবিলিটি বেশি থাকে। এটা কি? সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্স যারা মনে নাই, সিঙ্গুলার ম্যাট্রিক্সের কি বের করা যায় না? সিঙ্গুলার ম্যাট্রিক্সের ইনভার্স বের করা যায় না। ঠিক আছে। সো ডিটারমিনেটর আসলে জিরো হয়, বা হচ্ছে ওই আপনারা হচ্ছে নিচে যেটা করেন আর কি, এই টাইপের জিনিস আসলে জিরো হয়। সো এই যদি হাই ডাইমেনশনাল হয় তখন আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় এটা সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় আর কি। আমরা দেখছি এই যে আপনারা তো এইটা করছেন অন্তত, এই যে এই টাইপের কিছু জিনিসপত্র করছেন, দেন হচ্ছে ওইটা দিয়ে প্যারামিটার প্রেডিক্ট করাইছেন। সো এই প্যারামিটার প্রেডিক্টের ক্ষেত্রে যদি ম্যাট্রিক্সটা আমার যদি হাই ডাইমেনশনাল হয়, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রবাবিলিটি আছে যে যে ম্যাট্রিক্সটা হবে এটা হচ্ছে একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স হবে আর কি। বা একটা ইল কন্ডিশন। ইল কন্ডিশন বলতে এটার যদি আপনি হচ্ছে ওই ইনভার্স বাইর না করতে পারেন, তখন তো আসলে কোনো একটা ভাবে কোনো একটা ফিচার বাদ দিতে হবে বা কিছু একটা ধইরা নিয়ে হচ্ছে কাজ করতে হবে। আপনি হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্সের যদি ইনভার্স বাইর করা যায় না, আপনারা দেখছেন ওই প্যারামিটার আপনারা হচ্ছে ইনভার্স না করলে বাইর করতে পারতেন না। সো ওই প্যারামিটার বাইর করার জন্য হইলেও ইনভার্স করা লাগবে। সো যদি আপনার ডাটা হাই ডাইমেনশন হয় বা আপনার মেশিন লার্নিং মডেলের ক্ষেত্রে কলাম বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রে আসলে যেটা হবে সেটা হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স প্রেডিক্ট করবে মোস্ট অফ দ্য কেসেসে। আর এরপরে যেটা ওই কম্পিউটেশনাল বার্ডেন। কম্পিউটেশনাল বার্ডেন তো আসলে বুঝতেছেন যে হচ্ছে প্যারামিটার বেশি হইলে, এটা তো আসলে একটা প্যারামিটার বা দুইটা প্যারামিটার হিসাব করতে গিয়েই তো আমার হচ্ছে খাতায় কত অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সো এমন ধরেন আপনি 1,000 ফিচার নিলেন, তাইলে 1,000টা আলটিমেটলি প্যারামিটার আমার এস্টিমেট করতে হচ্ছে। সো এই প্যারামিটার এস্টিমেশন আসলে তো খুব কম্পিউটেশনাল কমপ্লেক্স। সো এগুলোর জন্য আবার ওই জিপিইউ টিপিইউ লাগে। ঠিক আছে। সো এগুলো আলটিমেটলি খুবই কম্পিউটেশনাল কমপ্লেক্স। সো যদি হাই ডাইমেনশন হয় বা হচ্ছে কলাম বেশি হয় বা ফিচার বেশি হয়, তাইলে প্রবলেমগুলা কি মোটামুটি বোঝা গেছে। যে ওভারফিটিং হইতে পারে। ওভারফিটিং হওয়ার কারণ হচ্ছে ওই নয়েজ যদি ক্যাপচার করে ফেলে কোনো একটা data থেকে। আর হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স হইতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রে। এইটা আসলে উম, কোনো একটা কারণে যদি ম্যাট্রিক্সের ইনভার্স না করা যায় তখন কিন্তু আসলে প্রবলেম। আর আরেকটা যেটা হইতে পারে যে কম্পিউটেশনাল বার্ডেন, এটা তো বোঝাই যায়। সো হাই ডাইমেনশনাল ডাটা হইলে ওইটার প্রবলেমটা মোটামুটি বুঝতে পারছি। জি স্যার। ওকে। আচ্ছা। সো আমার হচ্ছে লেকচারের আর খুব বেশি পেজ বাকি নেই। ঠিক আছে। সো এই হাই ডাইমেনশনাল ডাটার তোমাদের তো খালি বললাম, হাই ডাইমেনশনালিটির যদি একটা এক্সাম্পল দিই। হাই ডাইমেনশনালিটির একটা এক্সাম্পল হচ্ছে, ধরো তুমি ওই ক্রেডিট কার্ড ফ্রড বাইর করতেছো, তুমি এখন ফিচার ফিচার নিলা হচ্ছে 1,000টা ফিচার নিলা, তোমার আসলে ডাটা আছে হচ্ছে বা রো আছে হচ্ছে বা আমরা যদি রো এর এন দিয়ে প্রকাশ করি, রো আছে হচ্ছে 500টা। হ্যাঁ, রো আছে 500টা, তুমি ফিচার নিছো 1,000। তখন ধরো ফিচারের মধ্যে কি নিছো? ট্রানজেকশন আইডি, ধরো ফাদার নেম, মাদার নেম, লোকেশন, দেন হচ্ছে ওই অ্যামাউন্ট। এগুলা নেয়ার পর তুমি ধরো ভার্সিটির লোগো, এগুলা নিছো। নেয়ার পর খুবই ডাইমেনশন বাড়ছে, বাড়ার পর আসলে প্রবলেম গুলা কি হবে? প্রবলেম গুলো হচ্ছে ওভারফিটিং হবে আর কি মডেলে। দেন হচ্ছে ওই নন ইনভার্স ম্যাট্রিক্স একটা জেনারেট হবে আর কি। আর হচ্ছে এগুলা বাদ দেওয়া যায় কেমনে, বা এগুলার সলভ কি? এগুলার হচ্ছে একদম সিম্পলি যদি কিছু সলিউশন বলি, এগুলার সলিউশন হচ্ছে ডাইমেনশনালিটিটা কমানো বা ফিচার কমানো। ফিচার কমাইতে হলে তোমার ইচ্ছা মতো তুমি যেগুলা মনে হয় ইম্পর্টেন্ট এই ফিচারগুলা নিলা, এটা একটা ওয়ে হইতে পারে। আর ডাইমেনশনালিটি রিডাকশন করার জন্য আরেকটা অ্যালগোরিদম আছে, এটা হচ্ছে ডাটা মাইনিং এ শিখাই। সেটা হচ্ছে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস আর কি। প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস বলতে কোন ফিচারগুলো আসলে ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে তুমি একটা স্ট্যাটিস্টিক্যাল কিছু একটা অ্যাপ্লাই করে বের করো। আর আরেকটা যেটা হতে পারে, এটা হচ্ছে রেগুলারাইজেশন করা আর কি। রেগুলারাইজেশন বলতে যারা হচ্ছে আমার ল্যাপটপ কোর্সে জানো, রেগুলারাইজেশন বলতে হচ্ছে আসলে তুমি কোন একটা মডেলকে ওভারফিট যাতে বা মুখস্থ না করে ফেলে, এই জন্য হচ্ছে তুমি পেনাল্টি দাও আর কি কিছু। এটা হচ্ছে রেগুলারাইজেশন।
পেনাল্টি টু প্রিভেন্ট ওভারফিটিং। সো এগুলো হচ্ছে একটা ইন জেনারেল স্যার, একটা সলিউশন। হ্যাঁ, কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার, এখানে যে বললেন পিসিএ, পিসিএ এর ওটা করার সময় কি থ্রেশহোল্ড ভ্যালু ভ্যালু ঠিক করে দেওয়া হয়? না, মানে ওটা কি পিসি, অনেকটা ওরকম যে, হ্যাঁ বলো, বলতে থাকো। না না মানে পিসিএর ওটার জন্য কি অনেকটা যে থ্রেশহোল্ড ভ্যালুর একটা রেঞ্জ রাখে দেন হইতেছে, ওইটা অ্যাপ্লাই করে যে এই রেঞ্জের মধ্যে থাকলে আমি ওগুলাকে নিব, বাকিগুলা বাদ। হ্যাঁ, এরকম ভাবে পিসিএ করা যায়, আবার একদম ডিরেক্ট রিগ্রেশনের ফর্মুলা অ্যাপ্লাই করেও ওই আমরা ইয়ে শিখছি না, কোরিলেশন, এরপরে হচ্ছে ওই স্ট্যাটিস্টিক্স আমরা ভেরিয়েন্স এগুলো শিখছি না, ওগুলো অ্যাপ্লাই করেও জি করা যায়, স্যার। দুই টাইপই করা যায়। আচ্ছা ডাটা মাইনিং আমরা যেটা শিখি এটা মোস্টলি স্ট্যাটিস্টিক্যাল, ঠিক আছে। সো ওগুলোর ক্ষেত্রে আমরা দেখবো একটা থ্রেশহোল্ড ভ্যালু নিচে হলে আমরা ওই কলামটা নিচ্ছি না, এগুলো আমরা দেখবো আর কি। সো হাই ডাইমেনশনাল হইলে প্রবলেমটা কি এটা বুঝলাম, আর হচ্ছে হাই ডাইমেনশনাল হইলে মানে কি কি হইতে পারে যদি আপনি হাই ডাইমেনশনাল ডাটা নেন, এটা বুঝতে পারলেন। সিঙ্গুলার ম্যাট্রিক্সের এটা আসলে খুব ইন্টারেস্টিং, এটা নিয়ে হচ্ছে অনেকেরই কোশ্চেন আসলে থাকা উচিত ছিল যদি বাসায় প্র্যাকটিস করা থাকতা। আর হচ্ছে সলিউশন, সেটা হচ্ছে ডাইমেনশনালিটি আসলে ফিচার বেশি না নিয়ে কম নেয়া। সো কম নেয়ার একটা অ্যালগোরিদম হচ্ছে পিসিএ বা প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস, আরেকটা হচ্ছে পেনাল্টি দেয়া, যে তোমার মডেল যেহেতু ডাইমেনশনালিটি বা ফিচার বেশি হলে মুখস্থ করে ফেলবে, সো তুমি আসলে মুখস্থ করতেই দিবা না, ওরে পেনাল্টি দিবা আর কি কিছু। সো এটার একটা রিয়েল লাইফ এক্সাম্পল আমরা দিলাম। এরপরে যেটা, সেটা হচ্ছে আমরা হচ্ছে আহ, অনেক টাইপের হচ্ছে ডাটা নিয়ে কাজ করি আর কি মেশিন লার্নিং এ। বিভিন্ন টাইপের ডাটার আসলে বিভিন্ন অ্যালাইনমেন্ট বা বিভিন্ন ধরনের ফর্মুলা বিভিন্ন ডাটার ক্ষেত্রে অ্যাপ্লাই করে। সো আমরা হচ্ছে কোন টাইপের ডাটা নিয়ে কাজ টাজ করি এগুলো একটু দেখবো আর কি। আমরা মেনলি তিন টাইপের ডাটা নিয়ে হচ্ছে কাজ করি, এন্ড এই তিন টাইপের ডাটা কোনটা কি এইটা দেখবো। সো এইটা নিয়ে যদি দেখি, ডাটা হইতে পারে হচ্ছে ইউনিভেরিয়েট হইতে পারে, বাইভেরিয়েট হইতে পারে, আর হচ্ছে মাল্টিভেরিয়েট হইতে পারে আর কি। সো কোন ডাটা কি বলে বা কি বোঝায় এটা হচ্ছে বলতেছি। সো ইউনিভেরিয়েট, ইউনিভেরিয়েট বলতে জাস্ট একটা ভেরিয়েবল নিয়ে যায় ডাটাটা। একটা ভেরিয়েবল নিয়ে ডাটা কি হইতে পারে, এটার একটা এক্সাম্পল হইতে পারে, যারা হচ্ছে ওই ল্যাব ক্লাস করছো, যে টাইটানিক ডাটা সেটের খালি যদি আমি এজ নিয়ে কোনো একটা কাজ করি, টাইটানিক ডাটা সেটে এজ ছিল, সো এজ নিয়ে যদি খালি আমি কাজ করি বা একটা ভেরিয়েবল নিয়ে যদি কাজ করি, তখন যে ডাটা টাইপ বা এটারে বলবো আমরা ইউনিভেরিয়েট ডাটা। সো ইউনিভেরিয়েট ডাটার ক্ষেত্রে কিছু আসলে সুবিধা আছে। ইউনিভেরিয়েট ডাটা ক্ষেত্রে সুবিধাগুলো কি কি এগুলো যদি একটু বলি, যে ইউনিভেরিয়েট ডাটা বলতে যে আহ, আমরা যখন মেশিন লার্নিং অ্যাপ্লাই করব, যে এই ডাটাগুলো হচ্ছে ইনভলভিং এ সিঙ্গেল ভেরিয়েবল, এগুলো হচ্ছে ইউনিভেরিয়েট ডাটা। সো ইউনিভেরিয়েট ডাটার ক্ষেত্রে আমার সুবিধা হচ্ছে এগুলা ভিজুয়ালাইজেশন করানো ইজি, ভিজুয়ালাইজেশন করানো ইজি। ভিজুয়ালাইজেশন করা ইজি বলতে যে তোমার আমি হচ্ছে কিছু ভয়েস দিয়া দিলাম, ঠিক আছে, ওগুলা তুমি আসলে ভিজুয়ালাইজেশনের জন্য কি কি করতে পারো, এগুলোর জন্য ইউজ করে হচ্ছে বক্স প্লট আর কি, বক্স প্লট ইউজ করা যায়। এরপরে হচ্ছে এগুলার জন্য ওই হিস্টোগ্রাম, হিস্টোগ্রাম আমরা জানি, হিস্টোগ্রাম হচ্ছে ওই যে তোমরা ইন্টারমিডিয়েটে এঁকে আসছো আর কি, এই যে এরকম কন্টিনিউয়াস যে 2 থেকে 3-এর মধ্যে কয়জন, 3 থেকে 10-এর মধ্যে কয়জন, 10 থেকে 25-এর মধ্যে কয়জন। সো হিস্টোগ্রাম টাইপের জিনিসপত্র অ্যাপ্লাই করে ওগুলা ইজিলি ভিজুয়ালাইজেশন করা যায়, ঠিক আছে। সো এছাড়াও আরো যেটা করা যায় সেটা হচ্ছে এগুলার খালি মিন, মিডিয়ান, মুড, এগুলা বাইর করি অনেক কাজ করা যাইতে পারে আর কি, যে বোঝা যায় যে ডাটার আসলে আহ, আমার ডিস্ট্রিবিউশনটা কেমন। সো ইউনিভেরিয়েট ডাটা এই জন্য হচ্ছে খুব সহজ আর কি, বা খুব ভালো, যে ইউনিভেরিয়েট ডাটার ক্ষেত্রে ভিজুয়ালাইজেশন গুলা ইজি। ভিজুয়ালাইজেশন দুইটা ভিজুয়ালাইজেশন নাম বললাম, একটা বক্স প্লট, বক্স প্লট হচ্ছে ডাটা মাইনিং এ দেখি আমরা, আর হচ্ছে হিস্টোগ্রাম, হিস্টোগ্রাম মোটামুটি সবাই হচ্ছে ইন্টারমিডিয়েটে বা হচ্ছে এতদিনে হচ্ছে কয়েকবার করার কথা। সো এছাড়া ভিজুয়ালাইজেশন ছাড়া আরেকটা যেটা সুবিধা সেটা হচ্ছে মিন, মিডিয়ান, মুড, এগুলো হচ্ছে বের করা যায় আর কি ইজিলি। তুমি চিন্তা করো এখান থেকে তুমি আসলে 4টা ডাটা দিছি, মিন বের করতে পারবা, মিডিয়ান বের করতে পারবা, মুডও বের করতে পারবা। সো ইউনিভেরিয়েট ডাটার ক্ষেত্রে সুবিধা হচ্ছে যেগুলা একটা সিঙ্গেল ভেরিয়েবল থাকে, আর এগুলার ক্ষেত্রে ভিজুয়ালাইজেশন আর হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেজার গুলা, স্ট্যাটিস্টিক্যাল মেজার বাইর করা হচ্ছে ইজিয়ার,
ঠিক আছে, এন্ড এগুলা দিয়ে মডেল বানানো আসলে আরো ইজি, কারণ একটা ডাটা দিয়ে তো আসলে মডেল বানানো যাবে না, এগুলা জাস্ট অ্যানালাইসিস করা যায় আর কি, কারণ একটা ডাটা তো তেমন আসলে সিগনিফিকেন্স বা একটা ভেরিয়েবল তেমন সিগনিফিকেন্স নাই। সো এরপরে যেটা, এটা হচ্ছে বাইভেরিয়েট। সো বাইভেরিয়েট ডাটা, সো বাইভেরিয়েটের ক্ষেত্রে কি হয়, বাইভেরিয়েট ডাটা আমরা যেটা বলি যে ডাটা ইনভলভিং টু ভেরিয়েবলস বলতে ওই যে সেম, আমরা যদি হচ্ছে কি করি, ওই যে তোমার ধরো এজ আর স্যালারি, যে এজ অনুযায়ী স্যালারি যদি হিসাব করি, যে এজ এত হইলে স্যালারি এত, এখানে দেখো দুইটা ভেরিয়েবলের মধ্যে আসলে আমরা ওই রিলেশন বাইর করতেছি। সো আলটিমেটলি সেম জিনিস, যে রিলেশন বিটুইন টু ভেরিয়েবলস। সো ডাটা ইনভলভিং, যে ডাটাগুলো হচ্ছে দুইটা ভেরিয়েবলে ইনভলভিং, এগুলারে বলবো আমরা হচ্ছে ভাইভেরিয়েট ডাটা। সো ভাইভেরিয়েট ডাটার ক্ষেত্রে আসলে ভিজুয়ালাইজেশনে আমরা হচ্ছে ম্যাক্সিমামই কে মিনস ক্লাস্টারিং সবাই হচ্ছে ল্যাবে করে ফেলছে অলরেডি। সো এগুলার ক্ষেত্রে আমরা কি ইউজ করি, ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে স্ক্যাটার প্লট ইউজ করি। স্ক্যাটার প্লট ইউজ করলে আসলে ভালো করে বোঝা যায় আর কি, যে ডাটার ডিস্ট্রিবিউশনটা কেমন আছে। স্ক্যাটার প্লট ইউজ করি। এছাড়া আরো কি জিনিস ইউজ করি, আরো ইউজ করি হচ্ছে ধরো ওই কোরিলেশন, একটা জিনিস আছে কোরিলেশন বলতে, আহ, খুবই পজিটিভলি কোরিলেটেড, যেমন তোমার বয়স বাড়লে কি তোমার স্যালারি বাড়বে, এটা হবে, নাকি বয়স বাড়লে স্যালারি একটা লেভেলে বাইরা দেন হচ্ছে কমে যাবে, এইরকম হবে। সো এই কোরিলেশনটাও বের করে, যে কোরিলেশনটা কি আসলে এজ আর স্যালারি কি পজিটিভলি কোরিলেটেড নাকি হচ্ছে নেগেটিভলি কোরিলেটেড। সো কোরিলেশনও বের করা যায় আর কি। এগুলো হচ্ছে বাইভেরিয়েট ডাটার ক্ষেত্রে করা যায়, যে বাইভেরিয়েট ডাটা দুইটা ভেরিয়েবল আছে, তাইলে আমি ধরো স্ক্যাটার প্লট করলে দেখতে পারতেছি, দেন হচ্ছে কোরিলেশন আসলে বের করতে পারতেছি। সো এটার একটা এক্সাম্পল হচ্ছে এই যে এজ আর স্যালারি। এরপর আমরা লাস্ট যে ভেরিয়েবল বা যে ডাটা টাইপটা নিয়ে দেখবো, যে মাল্টিভেরিয়েট ডাটা। সো এইটাই আসলে যেগুলার উপর আমরা মেশিন লার্নিং অ্যাপ্লাই করি, ওগুলা মাল্টিভেরিয়েট ডাটা। সো মাল্টিভেরিয়েট ডাটার ক্ষেত্রে যেই ডাটাগুলো হচ্ছে ইনভলভিং মোর দেন টু ভেরিয়েবলস, মোর দেন টু ভেরিয়েবলস, এগুলারে বলি হচ্ছে আমরা মাল্টিভেরিয়েট ডাটা। সো মাল্টিভেরিয়েট ডাটার ক্ষেত্রে আসলে তো ওই আমরা যেটা করতে পারি, এগুলো হচ্ছে ভিজুয়ালাইজেশন করা তো টাফ এগুলা, কারণ তুমি 2D পর্যন্ত নাইলে ভিজুয়ালাইজেশন ঠিকঠাক মতো করতে পারলা, 3D ভিজুয়ালাইজেশন 4D ওগুলা করা যায়, বাট ওগুলা ভিজুয়ালাইজেশন গুলা ইন্টারপ্রেট করা, ইন্টারপ্রেট ইজ টাফ, বা ইন্টারপ্রেট করা ওইটা খুব একটা ইন্টারপ্রিটেবল না, বা খুব একটা বোঝানো যায় না। তুমি তোমাদের ধরো এজার রিলেশন আমি এমনি, বা এজার স্যালারি যেমনি বুঝাইলাম, আমি যদি একটা মাল্টিভেরিয়েট ডাটা করি, সেই ক্ষেত্রে মাল্টিভেরিয়েট ডাটার একটা অ্যাক্সেস আমি ওইভাবে তোমার আসলে বুঝাইতে পারবো না আর কি, যে মাল্টিভেরিয়েট ডাটাটা কোনটার সাথে কোনটা রিলেটেড, ওইটা বুঝাইতে পারবো না। সো মাল্টিভেরিয়েট ডাটার ক্ষেত্রে আমরা ওই যে ক্লাস্টারিং অ্যানালাইসিস দেখছি, ক্লাস্টারিং অ্যানালাইসিস করা যায়, বা কোন ডাটার ডিস্ট্রিবিউশন কেমন এইটা হচ্ছে দেখা যায়, যেমন আইরিশ ফ্লাওয়ার ডাটা সেট সবাই হচ্ছে ল্যাবে দেখছো। সো আইরিশ ফ্লাওয়ার ডাটা সেটটা কিন্তু হচ্ছে কি থাকে, আইরিশ ফ্লাওয়ার ডাটা সেটে সেপাল লেন্থ, সেপাল উইথ, পেটাল লেন্থ, পেটাল উইথ থাকে। সো এইটা হচ্ছে একটা এক্সাম্পল, যেটা হচ্ছে মাল্টিভেরিয়েট ডাটা আর কি। তো এইটা দেখো তুমি আসলে কিন্তু ওই ভিজুয়ালাইজেশন কখনো করছো কিনা, বা তোমার ল্যাবের টিচার করেছে কিনা, তুমি দুইটার বেশি করে করে আসলে ভিজুয়ালাইজেশন করতে হবে, এছাড়া আসলে ওয়ে নাই। সো মাল্টিভেরিয়েট ডাটার ক্ষেত্রে আমরা কিছু আসলে একটু আরেকটু ডিটেলসে পড়ি, যে মাল্টিভেরিয়েট ডাটার ক্ষেত্রে মডেলগুলো আমরা যেগুলা পাই, মডেল আর মোর একুরেট। মাল্টিভেরিয়েট ডাটা নিলে কি হবে, মডেলগুলো হচ্ছে মোর একুরেট হবে, আর হচ্ছে এনালাইসিসটা আসলে একটু টাফ, এনালাইসিসটা টাফ মাল্টিভেরিয়েট ডাটার ক্ষেত্রে। আর আরেকটা যেটা ডাটা ভিজুয়ালাইজেশন, এইটাও হচ্ছে টাফ। আর হচ্ছে ওই ইন্টারপ্রেট, বা তুমি হচ্ছে এখানে এই যে যেমন এইটা দেখি বলতে পারতেছো যে ধরো এটা যদি এরকম একটা প্লট হয়, যে এজ একটা বয়স পর্যন্ত এজ বাড়লে স্যালারি বাড়তেছে, এরপরে কমতেছে, কিন্তু তোমার যদি মাল্টিভেরিয়েট ডাটা দেই, তখনই আর তুমি হচ্ছে আসলে নট ইজিলি ইন্টারপ্রিটেবল। ঠিক আছে। সো
মাল্টিভেরিয়েট ডাটার ক্ষেত্রে প্রবলেম গুলা বা হচ্ছে ভালো দিকগুলা হচ্ছে, ভালো দিক হচ্ছে খুব ভালো একটা মডেল হবে তোমার যদি ডাটা মোটামুটি বেশি থাকে বা ভেরিয়েবল যদি দুইটা থেকে বেশি হয়, তাইলে তো আসলে তোমার মডেল মোটামুটি ভালো হইলো। বাট এনালাইসিসটা কিছুটা টাফ, ডাটা ভিজুয়ালাইজেশনটাও একটু টাফ, আর হচ্ছে খুব একটা ইজিলি ইন্টারপ্রেট করা যায় না। ঠিক আছে, বাট এনালাইসিসটা টাফ হইলেও এনালাইসিস করতে পারলে আসলে তোমার হচ্ছে আর যে ডাটার রিলেশন এগুলা কিন্তু আসলে মোটামুটি ভালোই পাওয়া যাওয়ার কথা। সো এই চারটা বুঝতে পারেন নাই কে কে আমার একটু বলেন যে আমরা তিনটা ডাটা টাইপ বললাম, মাল্টিভেরিয়েট, ইউনিভেরিয়েট আর হচ্ছে বাইভেরিয়েট। ঠিক আছে, সো এই ডাটাগুলার আমরা হচ্ছে আহ, ভালো দিকটা বললাম যে মাল্টিভেরিয়েট ডাটা হইলে আমরা আসলে তো যেহেতু মাল্টিপল ভেরিয়েবল, সো আমাদের মডেল যেটা এটা তো প্যারামিটার গুলো মোটামুটি ভালো এস্টিমেট করতে পারবে রাদার দেন দুইটা ভেরিয়েবল। আর মাল্টিভেরিয়েট ডাটায় ভিজুয়ালাইজেশন আর ইন্টারপ্রেট করা হচ্ছে আসলে টাফ। সো এইটুক পর্যন্ত হচ্ছে ডাটা টাইপ নিয়ে কথাবার্তা। এরপরে আমরা হচ্ছে আর দুইটা টপিকই আছে, তাইলে হচ্ছে আমাদের মোটামুটি মিডের সিলেবাস যতটুকু না পড়াইলি না অতটুকু পর্যন্ত ডান আর কি। সো আজকেই দেখায় ফেলি, কারণ হচ্ছে ওই কালকে জন্য অফলাইনে রাখলে আসলে খুব একটা অফলাইনে হচ্ছে আরো কিছু জিনিসপত্র হচ্ছে দেখাবো, প্র্যাকটিস করাবো মোস্টলি। সো ওই অফলাইনে আবার দেখাইলে হচ্ছে কনসেপ্ট আপনারা খায়া ফেলবেন, বলবেন পড়ার নেই। সো এই কয়েকটা জিনিস বুঝতে পারছি কিনা যে মাল্টিভেরিয়েট, ইউনিভেরিয়েট ডাটার ক্ষেত্রে মিন মিডিয়ান এগুলো বাইর করা যায়, সিঙ্গেল ভেরিয়েবল থাকে। বাইভেরিয়েট ডাটার ক্ষেত্রে আমার স্ক্যাটার প্লট করা যায়, কোরিলেশন বের করা যায়। আর মাল্টিভেরিয়েট ডাটার ক্ষেত্রে আমার হচ্ছে ক্লাস্টারিং অ্যানালাইসিস করা যায়, ভিজুয়ালাইজেশন করা যায়, বাট টাফ। ইন্টারপ্রেট করা একটু টাফ যে কোনটার সাথে কি রিলেশন, বাট মডেল যেটা এটা হচ্ছে আসলে খুব ভালো হয় আর কি। সো এইটাও আশা করি সবাই বুঝছেন। আপনারা কি ঘুমাই গেছেন সবাই? না স্যার। শামীম ছাড়া ম্যাক্সিমাম মানুষ ঘুমাই গেছে। সো আমাদের হচ্ছে আমি হচ্ছে একটা মিনিট ব্রেক নেই, টানা 1 ঘন্টা কথা বলছি। কোনটা? আচ্ছা শরীফ ভাই, আহ, আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে স্লাইড আপনার কালকে সকালের মধ্যে হচ্ছে প্রোভাইড করবো। না না, আপনি হচ্ছে ম্যাথ করাবেন ওইটার ওই ইয়ের লাইকলিহুডের, ওদের হচ্ছে ফর্মুলা মুখস্থ করে লাভ নাই, ওদের ম্যাথ করে, ম্যাথ করাইলে ওরা হচ্ছে কিছু কিছু কি পারবে। হ্যাঁ হ্যাঁ, খালি ম্যাথটা করাই দিন, ম্যাথটা করাই দিন। আচ্ছা, ওকে। সো শুনতে পাচ্ছ, আমরা হচ্ছে লাস্ট আমাদের হচ্ছে টপিক আছে কিছু, আমরা হচ্ছে
প্যারামিটার এস্টিমেশন করছি, আর হচ্ছে লাস্টের দিন একটা প্রুফ শুরু করছিলাম, ওই প্রুফ আর শেষ করি নাই। ওইটা নিয়ে হচ্ছে একটু কথাবার্তা বলবো আর কি। সো আমরা এখন যে টপিক শুরু করতেছি, এইটা যারা আগের জিনিস কিচ্ছু বুঝো নাই এরা হচ্ছে শুনতে পারো চাইলে। এটা হচ্ছে প্যারামিটার এস্টিমেশন টেকনিক্স। প্যারামিটার এস্টিমেশন টেকনিক্স, এইটা হচ্ছে শুরু করব। সো প্যারামিটার এস্টিমেশন টেকনিক বলতে আলটিমেটলি এতক্ষণে বুঝছোই যে আমরা মেশিন লার্নিং মডেলে যেটা করি, এইটা হচ্ছে ওই থিটা নট, থিটা ওয়ান, থিটা এন, এই প্যারামিটার গুলাই আসলে এস্টিমেট করাই হচ্ছে তোমার জীবনের লক্ষ্য। এখন এই প্যারামিটার গুলো এস্টিমেট করতে গিয়াই কস্ট ফাংশন, লস ফাংশন, অপটিমাইজার, এরকম প্রচুর জিনিস ইন্ট্রোডিউস করাইতে হয়েছে। এন্ড ডিপ লার্নিং এও সেম, এটা তো আমরা এই স্ট্যাটিস্টিক্যাল মেশিন লার্নিং পড়তেছি আর কি। সো স্ট্যাটিস্টিক্যাল মেশিন লার্নিং ছাড়া ডিপ লার্নিং এও সেম। সো প্যারামিটার এস্টিমেশনের আমরা একটা টেকনিক কিন্তু দেখছি, যে ওএলএস দেখছি, অর্ডিনারি লিস্ট স্কোয়ার। সো অর্ডিনারি লিস্ট স্কোয়ার, ওই যে আসলে এই এই জিনিসটা, এই যে যে আমার হচ্ছে এই ইরোডটা যাতে হচ্ছে মিনিমাম করা যায়, ওই রকম ভাবে আমরা হচ্ছে জিনিসপত্র দেখছি। সো অর্ডিনারি লিস্ট স্কোয়ার দেখছি। এরপরে আমরা হচ্ছে ম্যাক্সিমাম লাইকলিহুড দেখিনি, আমরা হচ্ছে লগ লাইকলিহুডের কিছু জিনিসপত্র দেখছি আর কি। সো এই অর্ডিনারি লিস্ট স্কোয়ার ছাড়াও প্যারামিটার এস্টিমেশনের আরো কিছু হচ্ছে টেকনিক আছে মেশিন লার্নিং এ। আমরা যেহেতু এরপরে আসলে ডিপ লার্নিং শুরু করব, সো মেশিন লার্নিং এর আসলে অনেক অ্যালগোরিদম আছে। এগুলা তো আসলে সব এক মানে এক মানে পড়াইলে আসলে সুপারভাইজ অ্যালগোরিদমই ধরো 50টা পড়ানো যাবে। সো তোমাদের এই সিলেবাসে বা আমাদের আন্ডার গ্রেডেড সিলেবাসে এই মেশিন লার্নিং এ অন্তত এই কোর্সে লিনিয়ার আর লজিস্টিক রিগ্রেশনই। বাট ওই ডাটা মাইনিং এ দেখতে পারো সাপোর্ট ভেক্টর মেশিন আছে আর কি, খুবই ইন্টারেস্টিং ডাটা। আর হচ্ছে কেএনএন আছে, কেএনএন যদিও তোমাদের ল্যাবে করাইছে। বাট আপাতত আমাদের প্যারামিটার এস্টিমেশন যেটা আমাদের কাজে লাগছে, এটা হচ্ছে ওএলএস বা অর্ডিনারি লিস্ট স্কোয়ার। এছাড়াও আরো কিছু প্যারামিটার এস্টিমেশন টেকনিক আছে যেগুলো আসলে জাইনা রাখা উচিত আর কি, যে কেমনে হচ্ছে প্যারামিটার এস্টিমেশন করে। সো অর্ডিনারি লিস্ট স্কোয়ারে তো আমার যাতে হচ্ছে ইরোর মিনিমাইজ হয় বা সাম অফ স্কোয়ার ইরর মিনিমাইজ হয়, এইটা আমরা কাজ করছি। বাট এছাড়াও যেগুলো আছে এগুলো হচ্ছে দুইটার নাম একদম না বললেই না। একটা হচ্ছে ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন, আর আরেকটা হচ্ছে মেথড অফ মোমেন্টস। এগুলা কি? এগুলো হচ্ছে প্যারামিটার এস্টিমেশন। এস্টিমেশন বলতে কি, ওই যে আমরা দেখছি গ্রেডিয়েন্ট ডিসেন্ড করে আমরা থিটা নট, থিটা ওয়ান এগুলা পাইতাম না, এগুলা পাওয়ার আরো দুই টাইপের টেকনিক আছে আর কি। এই দুই টাইপের টেকনিকের একটা ওরে বলে হচ্ছে আহ একটারে বলে হচ্ছে ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন, আর একটারে বলে হচ্ছে মেথড অফ মোমেন্টস। সো নাম দুইটা একটু দেখেন, এরপর হচ্ছে আমি কোনটা কি বলতেছি জাস্ট ওগুলার একটু বেসিক জিনিসপত্র দেখাবো। এরপরে হচ্ছে আমাদের মোটামুটি মিডের সিলেবাস আপাততর জন্য ডান। কেউ যদি ইন ডেপথ আরো কিছু কোশ্চেন থাকে কালকের ক্লাসে করবো আর কি। সো নেক্সট দুই ক্লাসে আমরা কি করবো? নেক্সট দুই ক্লাসে আমরা পড়বো হচ্ছে মেনলি কালকের ক্লাসে আমার পড়ানোর ইচ্ছা আছে হচ্ছে একটা প্রুফ অর্ধেক দেখাইছি, ওইটার রিলেটেড জিনিসপত্র পড়বো। বুধবারে আসলে আমরা কিছুই পড়বো না, বুধবারে হচ্ছে তোমাদের জাস্ট ইন জেনারেল রিক্যাপ করবো আর কি। কালকের ক্লাসে আমরা হচ্ছে কিছুটা আবার একটা জিনিসে ফেরত যাব, সেটা হচ্ছে এই জিনিস, এই জিনিসটা একদিনই তো শেষ করাই দিছি। আর একটা ওভারভিউ ক্লাস নেবেন না স্যার? ওভারভিউ ক্লাস এই যে আজকে নিচ্ছি, আর হচ্ছে বুধবারে অফলাইনে। স্যার প্রতি রোববার মঙ্গলবার কিন্তু নির্ভয় আছে। ও আচ্ছা, ঠিক আছে। নিব ব্যাচের সাথে আনফেয়ার হচ্ছে, ঠিক আছে। প্রতি মঙ্গলবার নিব ব্যাচ হয়ে যাচ্ছে। নিব ব্যাচ আমি এখন পর্যন্ত একবারও মানে গ্রিনে এসে অনলাইনে পড়াই নেই, ঠিক আছে। বাট নিব ব্যাচের আমি তোমাদের হচ্ছে রিসোর্সেস দিয়ে দিব না। কালকে স্বামী আমরা অন্য কিছু করবো না, বাট কাজে লাগবে মানে এমন কিছুই পড়বো যেগুলা বা গল্প করলেও ওগুলা কাজেই লাগবে আসলে, ঠিক আছে। সো বুধবারে আমি চাই না তোমাদের কোনো মানে
বুধবারে হচ্ছে তোমরা আমারে কোশ্চেন করো, এটা চাই, কারণ শনিবারে যদি পরীক্ষা হয় টাইম কই? বৃহস্পতিবার শুক্রবার লজিস্টিক রিগ্রেশনে যেই ঘোড়ার ডিম লেখছো তোমরা, এই লিনিয়ার রিগ্রেশনে এই ঘোড়ার ডিম যদি পরীক্ষায় লেখা আসো, তাইলে তো যা পড়াইছে এগুলোর কোনো ভ্যালু নাই। তো এগুলো তো পড়ালেখা করা লাগবে, পড়ালেখা ওই অনেকেই তো খালি ওই ইয়েই পারো নাই, অনেকে তো ওই ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর ফর্মুলা এম আর সি কেমনে বাইর করে এইটাও পারো নাই, খালি আল্লাহ নাম নিয়ে পরীক্ষা দিতে চলে আসছো। সো এগুলো তো শিখতে হবে, তো এগুলো শিখবা কবে? শনিবারে তো টাইম, মানে তোমরা যদিও এখন তোমরা বয়স কম, তোমরা হচ্ছে পরীক্ষার আগে দিন সকালবেলাও পড়তে পারো, বাট কতটুক পড়া পসিবল আই ডাউট। ঠিক আছে, কারণ এমএল, ডাটা মাইনিং এগুলার কোশ্চেন কিন্তু ট্রেডিশনালি মোটামুটি বেশ বড় হয়। ঠিক আছে, বড় বলতে কঠিন তো, মানে ইন জেনারেল কোশ্চেন যেমন হয় এমন তো হয়, বাট এগুলা কিন্তু আসলে এই মেথ বা লেখা দেখো কম কিন্তু পড়াইনি। সো এগুলো তোমাদের উচিত আজকে যদি আমি শেষ করে দিই, কালকে থেকে পড়া শুরু করা। আবার কেএসএও তোমাদের জমা দিতে হবে। সো কেএসএ কি? কেএসএ হচ্ছে 20টা ম্যাথ মিনিমাম। যদি 20টা ম্যাথ না থাকে তাহলে যতটা ম্যাথ আছে এরপরে খালি প্রুফ। প্রুফ বলতে এই যে আমি যেগুলো এক্সপ্লেনেশন টাইপের প্রুফ করাইছি এগুলোরও ম্যাথ ধরে নিয়ে মিনিমাম 20টা জমা দিতে হবে হচ্ছে মিডের পরে। বাট মিডের আগে যারা জমা দিবা এদের জন্য পজিটিভ। তোমরা মিডের পরে গিয়া যদি মিডের আগের পড়া লেখা জমা দেওয়া, আমার কোনো মানে ঝামেলা নেই, তোমাদেরই লস। ঠিক আছে, এটা হচ্ছে ওই 5 নাম্বার কেএসএ 2 এর 5 নাম্বারের জন্য। এটা হচ্ছে এটা হচ্ছে এক্ষুনি পোস্ট করে দিচ্ছি। সো এটা হচ্ছে দিবা। 74 জন হয়ে গেছে, ভালোই। সো এরপর আমরা হচ্ছে গল্প শেষ, আমরা হচ্ছে পড়াশোনায় ফিরি। সো শামীম, আমাদের হচ্ছে কালকেই কিছু জিনিস বাকি থাকবে আর কি, নিব ব্যাস কালকে আবার একটু দেখাবো হয়তো। এছাড়া বুধবারে হচ্ছে তোমরা আসলে পড়াশোনা করো, এটা চাই আর কি। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, 4 দিন তো লাগবে না, তোমরা তো আসলে 3 দিন পড়লেও পারবা। সো বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এই 3 দিন পড়াশোনা করো, এটা চাই আর কি। ওকে, সো আমরা হচ্ছে গল্প বাদ। এবার হচ্ছে আমাদের আর বেশি হলে 30টা মিনিট লাগবে। সো আমরা দুইটা প্যারামিটার এস্টিমেশন টেকনিকের নাম হচ্ছে পড়লাম। একটা হচ্ছে ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন। এটা দিয়ে কি করে? এইটার যদি আমি ফর্মাল ডেফিনেশন জাস্ট একটু লিখি, যে এমএলই বা ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন ফাইন্ডস প্যারামিটার, প্যারামিটার বলতে ওই যে থিটা নট থিটা ওয়ান এগুলা, প্যারামিটার ভ্যালুজ দ্যাট ম্যাক্সিমাইজ দ্য লাইকলিহুড অফ অবজার্ভিং ইন দ্য গিভেন ডাটা। আলটিমেটলি তোমার ডাটার মধ্যে যে প্যারামিটারগুলো বা তুমি যে ডাটা দিয়ে মডেল ট্রেন করাবা ওগুলোর মধ্যে যে প্যারামিটারগুলো পাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি বা প্রবাবিলিটি সবচেয়ে বেশি, ওইটা যদি প্রেডিক্ট করে তাইলে হচ্ছে ওইটারে আমরা বলবো ম্যাক্সিমাম লাইকলিহুড। লাইকলিহুড থেকেই তোমরা বুঝতে পারতেছো প্রবাবিলিটি জিনিসপত্র আছে এখানে। সো এই জিনিসটা আসলে প্রবাবিলিটির উপর কাজ করে। এই জিনিসটা ম্যাক্সিমাম লাইকলিহুডের আমরা একটা ফরম্যাট খালি দেখাইছিলাম। ম্যাক্সিমাম লাইকলিহুডে আমার হচ্ছে প্যারামিটার কি কি এস্টিমেশন করা লাগে এটা হচ্ছে আগের দিন দেখাইছিলাম। এটা ডক্সটা, এটা হচ্ছে এখানে পোস্টও করছি, কারা কেউ যদি হচ্ছে দেখতে চাও। না, পোস্ট তো করি নাই। ওকে, সো এই যে আমরা একটা জিনিস পড়তে গিয়ে এটা হচ্ছে কিছুটা দেখছিলাম যে ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন এটা আসলে এটার ফর্মুলাটা কেমন। এটা ফর্মুলা জানার দরকার নেই আমার, হচ্ছে ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশনে প্যারামিটার গুলা কেমনে আসলে প্রেডিক্ট করেন ওইটার ক্ষেত্রে কি কি জিনিস, এটা হচ্ছে আমরা একটু দেখছিলাম। সো এইটাও যদি এখন একটু দেখি, যে ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশনে আমার যে ফর্মুলাটা আছে ওই ফর্মুলাটা এইরকম একটা ফর্মুলা, এটার মধ্যে হচ্ছে এই আমার দুইটাই আননোন প্যারামিটার থাকে আর কি। এই প্যারামিটার গুলা আমার ধর কোন একটা ডাটা দেয়া থাকে, এই ডাটার উপর আমি হচ্ছে দুইটা প্যারামিটারই জাস্ট হচ্ছে বাইর করার চেষ্টা করি। একটা কি, একটা হচ্ছে মিউ বা মিন, আর একটা হচ্ছে সিগমা স্কোয়ার। সিগমা স্কোয়ার বলতে সিগমা যদি হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর সিগমা স্কোয়ার হবে হচ্ছে
এইটা হচ্ছে ভেরিয়েন্স আর কি। সো আমরা আসলে এই দুইটা জিনিস খালি আমাদের ডাটার উপর যদি প্রিডিক্ট করতে পারি, তখনই হচ্ছে এই যে একটা মডেল বানানো যায় আর কি। ওই মডেলটারে বলে হচ্ছে এমএলইর উপর বেস করা একটা মডেল, বা এই এমএলই আমরা হচ্ছে যেগুলা পড়ছি লিনিয়ার রিগ্রেশন, এটা হচ্ছে অর্ডিনাল লিস্ট স্কোয়ার। সো এমএলই বা ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন, এইটার উপর এটা যাই না, কোনো লাভ নাই, এই ফর্মুলা মুখস্থ করার দরকার নাই। জাস্ট এই ফর্মুলা দিয়ে আমার যেটা জানতে হবে কি কি বাইর করতে হয় আর কি। সো ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন, এইটার থেকে আমার হচ্ছে মিউ বা মিন বাইর করতে হয়, আর হচ্ছে সিগমা স্কোয়ার বলতে ভেরিয়েন্স। এই দুইটা বাইর করতে পারলেই আমার হচ্ছে ইন জেনারেল কাজ টাজ হয় আর কি। সো ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশনে আসলে যেটা করে যে তোমার কোন প্যারামিটার গুলা তোমার হচ্ছে ডাটা সেটের ভ্যালুর উপর প্রেডিক্ট করে, তোমার সে হচ্ছে প্যারামিটার কোনটা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সেটা প্রেডিক্ট করে। এটা আসলে পুরোটা সম্ভাবনার উপর বা লাইকলিহুড বা প্রবাবিলিটির উপর বেস করে আর কি। আগেরটা যেমন হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট, এইটা হচ্ছে প্রবাবিলিটির উপর বেস করে হয় আর কি। সো ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন এটা হচ্ছে একটা প্যারামিটার এস্টিমেশনের টেকনিক। এই এতক্ষণ যে আগামাথা বললাম, এইটা বুঝো নাই, কে কে বলো? বুঝছো কেউ? বুঝার কথা না। স্যার বড় ডাটাতে স্যার কখনো এইগুলো প্রয়োগ করা যায়? যে অনেক বড় ডাটা সেট থাকে। হ্যাঁ, মানে মিন আর ভেরিয়েন্স তো মোটামুটি সব ডাটার ক্ষেত্রেই বাই হয়, তাইলে হচ্ছে ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন তো অ্যাপ্লাই করাই যায়। ওকে, মানুষজন দেখি কে কে আসো। ওকে, সো ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশনে আমরা হচ্ছে কোন একটা ফর্মুলার উপর বা ওই কোন একটা ফর্মুলার উপর অ্যাপ্লাই করি। আসলে আমার যে ডাটাগুলা দেয়া থাকে, আমার ধরো ডাটা দেয়া আছে, সাপোজ তোমাদের ধরো একটা ম্যাথ যদি করাই, যে হচ্ছে আমার একটা ডাটা এক্স হচ্ছে 1, 3, 9, 10 দেয়া আছে। সো এইটার যদি আমার ম্যাক্সিমাম লাইকলিহুডে বা এমএলইতে আমি যদি বলি যে এটার প্যারামিটার গুলা এস্টিমেশন করো, সো এটা প্যারামিটার গুলো এস্টিমেশন করবা কেমনে? প্যারামিটার বলতে, এখানে প্যারামিটার বলতে কি আননোন কি কি, মিউ আর সিগমা স্কোয়ার। আমরা এই যে এই ফর্মুলা দেখলি বোঝা যায় আর কি। এই ফর্মুলাটা দেখলে যারা না বুঝো এদের আবার বলি, এই যে 1, 2, পাই, এগুলো তো জানি। ই এর মান জানি, এক্স এক্স হচ্ছে তোমার যে ডাটা দেয়া আছে এটাও জানি। আর 2 সিগমা স্কোয়ার, এখানে দেখো খালি সিগমা স্কোয়ার আর হচ্ছে মিউ, এই দুইটা জিনিস হচ্ছে আননোন, কারণ এক্স তো তুমি আসলে দিয়েই দিবা। সো তুমি হচ্ছে যেটা করতে পারো, এটা থেকে প্যারামিটার এস্টিমেশন বা আননোন প্যারামিটার যেগুলো আছে এগুলো যদি বাইর করতে চাও, কেমনে করবা? মিউ বা মিন কেমনে বাইর করে? 1, 3, 9 আর হচ্ছে 10 ডিভাইডেড বাই 4, তাই তো? আর সিগমা স্কোয়ার বা ভেরিয়েন্স কেমনে বাইর করে বলেন তো? X minus mu. হ্যাঁ, এক্স মাইনাস মিউ হোল স্কোয়ার আর কি। মানে বাকি আর কেউ কি শুনতেছো, মানে না পারলেও? জি স্যার, শুনতেছি তো। আচ্ছা, শুনলেই হবে। জি ঠিক স্যার। আছে, অন্তত শোনো, না শুনলে তো লস। ওকে, সো আমরা হচ্ছে যদি এটার আমরা বললাম যে ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন, আমরা যেমন গ্রেডিয়েন্ট ডিসেন্টে হচ্ছে একটা ফর্মুলার উপর বেস করে গ্রেডিয়েন্ট ডিসেন্ট করে আনছিলাম, এইখানে প্যারামিটার এস্টিমেশন বলতে ম্যাক্সিমাম লাইকলিহুডে তোমার কোন প্যারামিটারটা পাওয়ার প্রবাবিলিটি তোমার ডাটার উপর দেখে সবচেয়ে বেশি, ওইটা হচ্ছে আসলে ধরা হয়। সো এখানে আননোন প্যারামিটার ম্যাক্সিমাম লাইকলিহুড হচ্ছে মিউ আর সিগমা স্কোয়ার। সো মিউ আর সিগমা স্কোয়ার, এগুলো যদি তুমি হচ্ছে বাইর করতে দেই, তাহলে কেমনে বাইর করবা? বললাম এই যে 1, 3, 9, 10 চারটা হচ্ছে ভ্যালু দিছি, তোমার ডাটা হচ্ছে চারটা, এই চারটার উপর তুমি মিউ বা মিন তো ক্যালকুলেট করতেই পারলা। আর হচ্ছে এটার ভেরিয়েন্স কেমনে ক্যালকুলেট করবো আমারে বলো। সো ভেরিয়েন্স যদি কেউ ক্যালকুলেট করতে পারো, তাহলে ভেরিয়েন্স হচ্ছে, ওই যে এক্স মাইনাস মিউ, যেটা এইটা হোল স্কোয়ারে যদি আমরা হচ্ছে 1/n করি, মানে সামেশন অফ, আমরা হচ্ছে এটা পরের পেজে করি, যে আমরা হচ্ছে এবার ইয়েও বাইর করি, সিগমা স্কোয়ার বা ভেরিয়েন্স।
ভেরিয়েন্স যদি বাইর করতে যাই আমার হচ্ছে মিউ আছে। তো ভেরিয়েন্স বাইর করার ক্ষেত্রে আমার ফর্মুলা হচ্ছে এক্স মাইনাস মিউ হোল স্কোয়ার সামেশন অফ আই ইকুয়াল টু 1 থেকে n আর হচ্ছে 1/n। সো আলটিমেটলি এক্স বা তোমার ডাটা পয়েন্ট যেটা দেয়া আছে এটা থেকে তুমি মিনটা বাদ দিয়ে যদি স্কোয়ার করো আর প্রত্যেকটা যতটা ডাটা পয়েন্ট আছে ততটার জন্য যদি স্কোয়ারের যোগ করো, যোগ করে হচ্ছে এভারেজ করো, তাইলে হচ্ছে ওইটা ভেরিয়েন্স। ও ভেরিয়েন্স কেমনে বাইর করবা? আমরা হচ্ছে চারটা ডাটা দেখছি। আমাদের ডাটা হচ্ছে কি কি? 1 3 9 10। 1 3 9 10-এর জন্য আমরা হচ্ছে যদি বাইর করি তাহলে 1 এখানে মিউ। মিউ কত? মিন কত আসে তোমাদের? মিন হচ্ছে 1 3 9 10, তাইলে হচ্ছে 19 20 23। 23/4, 23/4 মনে হয় 5 পয়েন্ট কত আসে, 5.8, 5.7 মনে হয়, 5.7 আসে আহ, ইয়ে করলে। সো 5.7 আর হচ্ছে দেন আবার এটা হোল স্কোয়ার, আবার হচ্ছে দুই, দুই না, এরপর হচ্ছে 3 - 5.7 হোল স্কোয়ার, দেন হচ্ছে 9 - 5.7 হোল স্কোয়ার, দেন হচ্ছে 10 - 5.7 হোল স্কোয়ার। এইটা করে যদি হচ্ছে তুমি কি দিয়ে ভাগ করো, চারটা ডাটা যেহেতু আছে 1/4 দিয়ে ভাগ করো, তাইলে হচ্ছে তুমি পাবা কি? তুমি হচ্ছে পাবা হচ্ছে এটার ভেরিয়েন্স আর কি। সো ভেরিয়েন্স এটার যদি বাইর করি, বাইর করলে এটার ভেরিয়েন্স হচ্ছে, এটার ভেরিয়েন্স, এটা ভেরিয়েন্স বাইর করে নিও। এটা ভেরিয়েন্স আসলে দেখতে হবে। সো এটা ভেরিয়েন্স মনে হয় 14.6 9 টাইপের কিছু একটা হয় আর কি। সো আমরা হচ্ছে বুঝতে পারলাম যে হচ্ছে এমএলই বা ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন, এইটা হচ্ছে একটা প্যারামিটার এস্টিমেশনের টেকনিক। এন্ড এইটার মধ্যে আহ কি থাকে? এইটার মধ্যে হচ্ছে যেটা থাকে সেটা হচ্ছে আননোন দুইটা প্যারামিটার থাকে, মিউ বা মিন আর হচ্ছে সিগমা স্কোয়ার বা ভেরিয়েন্স। সো এগুলার থেকে আমরা হচ্ছে প্যারামিটার এস্টিমেশন বা প্যারামিটার, যদি তোমার একটা ডাটা এক্স দেয়া থাকে তাইলে হচ্ছে কেমনে হচ্ছে মিন আর হচ্ছে সিগমা স্কোয়ার বা ভেরিয়েন্স বাইর করতে পারবা, এইটা হচ্ছে আমরা দেখলাম। ঠিক আছে। সো এবার কারো একজনের কোশ্চেন করি। সো আমাদের সিয়ার কোথায়? শামিম, বুঝতেছেন? শামিম ঘুমায় গেছে। না স্যার, রান্না করতেছিলাম। স্যার ওই আচ্ছা, যে আমাদের আমরা একটু কম্পারেটিভ দুইটা ক্লাস করতেছিলাম, ওই যে সিটিতে ক্লাসে চলতেছিল এতক্ষণ আমাদের যে আফিস স্যারের সাথে। কার সাথে? তো এই যে আফিস স্যারের সাথে আর কি আমাদের একটা ক্লাস চলতেছিল আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। Exactly. বাট এই ক্লাসটা ইম্পর্টেন্ট, তোমরা হচ্ছে এটা পরে মিডের পরে গেলে বুঝবে। আপনি তো ফলো করতে ওকে, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে। সো ওই আবার স্যার লেকচার তো বুঝতেছি স্যার, কিন্তু কোশ্চেন কি হবে বা কি হবে কিরকম এটা তো কিছু বুঝতেছি না। মানে আমি তোমার কোশ্চেন কেন বলবো, কোশ্চেন কি হবে, তোমার যা পড়াইছি এর মধ্যে যদি না আসে তখন তুমি আমারে বলবা। ঠিক আছে। কোশ্চেন কি আসবে এটা তো আমি বলবো না, এটা তো ভার্সিটি বাবা, কোচিং সেন্টার তো না। সো তুমি হচ্ছে, তোমারে আমি হচ্ছে যা পড়াইছি এগুলোর মধ্যে যদি না আসে তাইলে হচ্ছে আমার পার্টের ফল্ট, বাট যা পড়াইছি এগুলোর মধ্যেই আপনি আসবে। দেখাইছিলেন স্যার, ওই কোনটা? সূত্রটা স্যার মুখস্থ করা লাগবে। এই যে লাইকলিহুডের যেটা ম্যাক্সিমাম লাইকলিহুডের সূত্র যেটা বড়টা দেখাইছিলেন, না এটা স্যার আগে আগে যেটা দেখাইছিলেন, মানে না স্লাইডে স্যার যেটা দেখাইছিলেন। না, লাগবে না। খালি বলছি আননোন প্যারামিটার গুলো বের করতে পারলেই হবে। ওকে, সো আমরা হচ্ছে পরের যাই, আরো আরো কয়েকজনের সাথে একটু ইন্টারেকশন করি, নোট টোট স্যার যারা করতেছো। স্যার ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন এটা কি মডেল কি জন্য কাজে লাগে? এটা কি কোনো এটা একটা হচ্ছে ওই যে আমরা অর্ডিনারি লিস্ট স্কোয়ার ইউজ করছি না, আলটিমেটলি গ্রেডিয়েন্ট ডিসেন্ড করে, এই যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এইটার মান যদি লোয়েস্ট হয়, বা এক্স মাইনাস ওই ওয়াই মাইনাস ওয়াই হ্যাট এটার মান যদি লোয়েস্ট হয়, তাইলেই তো আমরা বলতাম যে ওইটা, ওই লিনিয়ার রিগ্রেশন মডেলটা বেস্ট হয়েছে, তাই না? দিচ্ছে। তো এইরকম, খালি তো এটা আমরা দেখছি খালি এই যে একটার ক্ষেত্রে যে অর্ডিনারি লিস্ট স্কোয়ার। সো এরকম আরো অনেক টেকনিক আছে যেগুলো দিয়ে প্যারামিটার এস্টিমেশন করা যায়। সো এর মধ্যে একটা হচ্ছে এমএলই বা ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন, বা কোনো একটা প্যারামিটার
থিটা নট থিটা ওয়ান এটার পাওয়ার প্রবাবিলিটিটা কেমন, ওইটার উপর বেস করে আসলে প্যারামিটারটা বের করে আর কি, বা এস্টিমেট করে। সো এইখানে দেখলাম যে এই প্যারামিটার এস্টিমেট করা ফর্মুলাটা খুব ইজি। কেমনে ইজি? তুমি যদি হচ্ছে একটা 1D ডাটা দাও বা এক্স দিয়ে দাও, এই যে 1 3 9 10 এগুলা থেকে, তাহলে দেখো প্যারামিটার গুলো বাইর করা ইজি। এই প্যারামিটার গুলো বাইর করতে পারলেই দেখো এখানে কি বাইর হয়ে যাবে, আমাদের ফাংশনটা বাইর হয়ে যাবে। ঠিক আছে, সো আমার তো আলটিমেটলি ওই টার্গেট ছিল কি একটা ফাংশন বাইর করা না। সো ওইটা করলেই মোটামুটি হবে আর কি। আর কি, আর কয়েকজনের হচ্ছে কোশ্চেন দেখি। শ্রাবণ, তুমি কি তুলতেছো? জি স্যার, তুলতেছি। ওকে, তুমি না তুললে আমি ধরা। পরে হচ্ছে বলবো। পরে পোলাপান যখন অস্বীকার করবে তখন আমি কার খাতা দেখাবো বলো। ওকে, সো প্রচুর ফাঁকিবাজ তোমরা। আচ্ছা, লাস্ট আরেকটা আমরা টেকনিক পড়বো। এই টেকনিকটা পড়লেই আর হচ্ছে এমিলি নিয়ে আরেকটু কথাবার্তা বললেই আমাদের হচ্ছে সিলেবাস শেষ। ঠিক আছে, সো মেথডস অফ মুভমেন্টস, এইটাও হচ্ছে একটা প্যারামিটার এস্টিমেশন টেকনিক। যারা হচ্ছে স্ট্যাটিস্টিক্স কোর্স টোর্স করছেন তাদের কাছে মোমেন্টস মনে থাকা উচিত। সো মোমেন্টস কি? মোমেন্টস হচ্ছে ওই যে বেসিক স্ট্যাটিস্টিক্যাল মেজার গুলা। যেমন ধরেন আপনি মিন বাইর করলেন, মিন রে বলে ফার্স্ট মোমেন্ট। আবার ধরেন কোন একটা ডাটার এক্স স্কোয়ারের এস্টিমেট করলেন, ওইটারে বলে হচ্ছে সেকেন্ড মোমেন্ট। সো এইরকম আসলে প্রত্যেকটা ডাটার অনেক মুভমেন্ট বাইর করা যায় আর কি। সো একদম ফার্স্ট যে মুভমেন্ট এটার আসলে মিন বলে। সো এই মুভমেন্টের এস্টিমেশন থেকেও প্যারামিটার এস্টিমেশন পাওয়া যায়। সো মুভমেন্ট এস্টিমেশনে আসলে যেটা করা হয় ওই মিন টিন এগুলা ইউজ করা হয় আর কি। সো এগুলা ম্যাক্সিমাম লাইকলিহুড থেকে আলটিমেটলি কিছুটা আবার আহ, কঠিনও। সো এইটাও একটা প্যারামিটার এস্টিমেশন টেকনিক আর কি। সো এইটার মধ্যে আবার দেখেন, এটার মধ্যে এই যেহেতু মিন, মিন আর এই ফর্মুলার মধ্যে যদি দেখেন আপনি আসলে মিন টিন দিয়ে যদি আপনার ফাংশন বের করতে পারেন, তখন এগুলা অনেক ডাইমেনশন পর্যন্ত যাইতে পারে। বাট আপনার ক্ষেত্রে যেটা বের করবেন এটা যদি মিনটা বের করতে পারেন বা ম্যাথ যদি আপনি মোমেন্ট প্রিডিক্ট করতে পারেন, তখন আসলে জিনিসগুলো ইজি। মোমেন্ট বলতে কি? মোমেন্ট বলতে হচ্ছে যে ফার্স্ট মোমেন্ট বলতে আসলে মোমেন্ট হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর একটা জিনিস আর কি। এগুলার অনেক প্রুফ টুফ আছে, এগুলো আমাদের জানার দরকার নেই। খালি আমাদের যেটা জানার দরকার এটা হচ্ছে একটা প্যারামিটার এস্টিমেশন বা প্যারামিটার বের করার একটা টেকনিক আছে যেটার নাম হচ্ছে মেথড অফ মুভমেন্টস। সো মেথড অফ মুভমেন্টস বলতে এই ই অফ এক্স, এটা যদি একটা হচ্ছে একটা মেথড বা একটা ফাংশন হয়, সেটার মধ্যে যদি আমরা পাস করি, তাইলে মিন রে বলবো আমরা হচ্ছে ফার্স্ট মোমেন্ট আর কি, দেন সেকেন্ড মোমেন্ট, এরকম অনেক কিছু করা যায় আর কি। সো এইটার উপর বেস করে কিছু টেকনিক আছে, এগুলারে বলে হচ্ছে মেথড অফ মুভমেন্টস। এইটাও একটা প্যারামিটার এস্টিমেশন টেকনিক। সো এই হচ্ছে আমাদের কথাবার্তা। এখন হচ্ছে লাস্ট আমরা যে কথাবার্তা দেখব সেটা হচ্ছে ধরেন আপনার ডাটার ক্ষেত্রে এমএলই বা ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন বা মেথড অফ মোমেন্টস কোনটা কোন সময় ভালো বা কোনটা কোন সময় খারাপ মনে হয়, এগুলা নিয়ে হচ্ছে আমরা একটু জানি। সো এমএলই, যখন মানে এমএলই তো বললাম, আপনি যদি ডাটার প্রবাবিলিটি নিয়ে শিওর হন, যেমন নিব বায়াস, আমরা কাজই করি হচ্ছে প্রবাবিলিটি নিয়ে। সো তুমি যদি দেখো যে তোমার ডাটার প্রবাবিলিটির উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে, তাইলে হচ্ছে তুমি আসলে এমএলই বা ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন টেকনিক অ্যাপ্লাই করতে পারো। সো ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশনের একটা টেকনিক, যেটা লাইকলিহুড এস্টিমেশন, এটা আমরা অ্যাপ্লাই করি কিন্তু লজিস্টিক রিগ্রেশনে। কেন লজিস্টিক রিগ্রেশন অ্যাপ্লাই করি? কারণ ওই যে লজিস্টিক রিগ্রেশন আমরা আসলে কাজই করি হচ্ছে প্রবাবিলিটি নিয়ে। সো এমএলইর একটা ভার্সন আমরা হচ্ছে অ্যাপ্লাই করি হচ্ছে ওই লজিস্টিক রিগ্রেশনে। এরপর আবার হচ্ছে তুমি যদি হচ্ছে ডাটা কমপ্লেক্স হয়, তখন হচ্ছে আসলে এমএলই অ্যাপ্লাই করা যায় আর কি, বা ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন অ্যাপ্লাই করা যায়। সো ম্যাক্সিমাম লাইকলিহুডের এস্টিমেশনের একটা এক্সাম্পল হচ্ছে এই যে লজিস্টিক রিগ্রেশনে আমরা যে ফাংশনটা ইউজ করি, লাইকলিহুড বা হচ্ছে ওই যে লগ লাইকলিহুড, এটা হচ্ছে ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশনের একটা ভার্সন আর কি। সো আবার মেথড অফ মুভমেন্টস, যখন আসলে তোমার আহ, উম, তুমি চাইতেছো যে তোমার মডেলটা সিম্পল হোক, ঠিক আছে, বা হচ্ছে যখন তোমার দেখতেছো এমএলই মডেল বা ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন অনেক কমপ্লেক্স হয়ে যায়। কমপ্লেক্স তুমি বুঝবা না, তোমার যেহেতু ফর্মুলা পড়ায়নি, তাইলে তুমি হচ্ছে জাস্ট এইটুকুই জেনে রাখো যে হচ্ছে যদি সিম্পল আমি মডেল চাই তখন হচ্ছে মেথড অফ মোমেন্টস ইউজ করা হয় আর কি।
সিম্পল মডেলের ক্ষেত্রে। সো এই ক্ষেত্রে যদি জাস্ট দুইটা ডিফারেন্স বা পার্থক্য বলি, ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন ইউজ করা হয় হচ্ছে প্রবাবিলিটির ক্ষেত্রে, বা তুমি যদি ডাটার প্রবাবিলিটি জানো যে আহ, যেমন ধরো ওই যে আমরা একটা ম্যাথ করছিলাম যে ডেকের বা হচ্ছে ওই যে 29 কার্ডস এর ক্ষেত্রে যে কিং আসার প্রবাবিলিটি। সো এই টাইপের ক্ষেত্রে বা হচ্ছে তুমি হচ্ছে যে তুমি পরীক্ষায় পড়তেছো, তোমার হচ্ছে পাস আসার প্রবাবিলিটি, পড়তেছো না ফেল আসার প্রবাবিলিটি, তুমি যদি চিন্তা করো যে না তোমার কম পড়ার সাথে তোমার ফেল আসার প্রবাবিলিটি এটা খুবই রিলেটেড, তখন যদি তুমি শিওর হইতে পারো ওই টাইপের ক্ষেত্রে আসলে তুমি এমএলই বা ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন টাইপের টেকনিক অ্যাপ্লাই করতে পারো আর কি। আর হচ্ছে ডাটা যদি কমপ্লেক্স হয়, আর আরেকটা কি সিম্পল মডেল যদি চাও তাইলে হচ্ছে মেথড অফ মোমেন্টস আসলে তুমি ইউজ করতে পারো। আর এগুলার যদি একটা জাস্ট রিয়েল লাইফ এক্সাম্পল দেই, রিয়েল লাইফ এক্সাম্পলে যে আমরা তো হচ্ছে ইয়ের অন্তত এমএলই এমএলইর হচ্ছে আননোন প্যারামিটার গুলা দেখলাম যে সিগমা স্কোয়ার আর হচ্ছে মিউ, এই দুইটা প্যারামিটার যদি আমরা বাইর করতে পারি আমাদের ডাটা থেকে, তাইলে হচ্ছে এমএলইর এই ফর্মুলা বা এমএলইর ফাংশনটা ইউজ করা যায়। ঠিক আছে, এমএলইর ফাংশনটার এই যে একটা সূত্র হচ্ছে এটা, বাট এই সূত্র তোমাদের হচ্ছে শেখার দরকার নাই, মাথার উপরে এত প্রেশার দেওয়ার দরকার নেই এই বয়সে। সো তোমাদের যেটা দরকার যে এমএলই এটা আসলে রিয়েল লাইফ ডাটার ক্ষেত্রে কেমনে অ্যাপ্লাই করে। আপনি তো খালি বললেন যে হচ্ছে এমএলই আছে, দেন এমওএম আছে, বাট এগুলা রিয়েল লাইফ ডাটার ক্ষেত্রে কেমনে অ্যাপ্লাই করে চিন্তা করো। তুমি হচ্ছে স্টুডেন্ট আছে কিছু, তোমার হচ্ছে হাইট দেয়া, ওয়েট দেয়া। সো হাইট ওয়েটের উপর বেস করে আমরা হচ্ছে কিছু স্টুডেন্ট নিছি। সো এইটা কোন টাইপের ডাটা, এটা হচ্ছে একটা মাল্টিভেরিয়েট ডাটা কিন্তু। সো বি স্টুডেন্টেরও কিছু একটা আছে। সো এইটার উপর যদি আমি এটার প্যারামিটার গুলো এস্টিমেট করতে যাই যে আহ, কোন স্টুডেন্ট কোন ক্যাটাগরিতে, এই টাইপের যদি আমি প্যারামিটার এস্টিমেট করতে যাই, আমার আসলে কি বের করতে হবে, আমার হচ্ছে মিউ বের করতে হবে। মিউ বলতে তিনটা তো এখানে তো ক্যাটাগরিয়ালের মিল করা যায় না, আলটিমেটলি হাইট আর ওয়েটের মিন বের করতে হবে। সো হাইট আর ওয়েটের মিন যদি বের করতে পারি, দেন হচ্ছে 50 60, এই দুইটার যদি মিন আমি বের করতে পারি, আবার যদি হচ্ছে ধরো ওই সিগমা সিগমা স্কোয়ার যদি বাইর করতে পারি, তখন হচ্ছে আমার ওইটার ফর্মুলা হচ্ছে অ্যাপ্লাই ট্যাপ্লাই করে আমার হচ্ছে ওকে, ওইটার ফর্মুলা অ্যাপ্লাই করে হচ্ছে আমার এই ফর্মুলাতে বসাবো, এই ফর্মুলাতে বসাইলে আমার হচ্ছে ফাংশন পাওয়া যায় আর কি। সো এটা হচ্ছে একটা রিয়েল লাইফ এক্সাম্পল যে রিয়েল লাইফে তোমার কাছে ধরো কিছু স্টুডেন্টের হাইট ওয়েট দেয়া আছে, তুমি এখন ওই স্টুডেন্টের ক্ষেত্রে ধরো এমএলই বা ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন অ্যাপ্লাই করবা। সো অ্যাপ্লাই করতে গেলে তোমার হচ্ছে হাইট, ওয়েট, এইগুলার মিন, সিগমা স্কোয়ার এগুলো যদি বাইর করতে পারো, তাইলে এখানে কিন্তু দুইটা ভেরিয়েবল, সো দুইটার ক্ষেত্রেই আসলে তোমার ওই সিগমা স্কোয়ার বাইর করতে হবে আর কি। তো এগুলা বাইর করতে পারলে আমরা হচ্ছে ওই ম্যাক্সিমাম লাইকলিহুড টেকনিক দিয়াও প্যারামিটার এস্টিমেট করতে পারি। সো যা বললাম এটার আগামাথা মনে হয় না কিছু বুঝছো, বাট যেটা বোঝা উচিত যে হচ্ছে ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন একটা হচ্ছে প্যারামিটার এস্টিমেশন টেকনিক, এইটার মধ্যে হচ্ছে মিউ বাইর করা যায় আর হচ্ছে সিগমা স্কোয়ার বাইর করা যায়। মিউ হচ্ছে মিন আর সিগমা স্কোয়ার হচ্ছে ভেরিয়েন্স। এটুক কি বুঝতে পারছি? ওকে। সো আমাদের এই এক্সাম্পলটা আমরা হচ্ছে দিচ্ছি, তোমরা হচ্ছে জাস্ট কি দেখবা, তোমরা হচ্ছে জাস্ট এই দুইটা টেকনিকের নাম দেখতে থাকো, আর হচ্ছে এই যে এখানে জিনিসগুলো লেখা আছে। সো এই দুইটা জিনিস, এই ফর্মুলা দুইটা একটু দেখতে থাকো। ফর্মুলা দুইটা বলতে মিন বাইর করে কেমনে আর সিগমা স্কোয়ার বাইর করে কেমনে, সিগমা স্কোয়ার বলতে ভ্যারিয়েন্স বের করে কেমনে। আমি হচ্ছে জাস্ট এক্সাম্পলটা আবার দিয়া দেন হচ্ছে আমাদের ক্লাস শেষ, জাস্ট হচ্ছে এক্সাম্পলটা আবার দিব, দেন হচ্ছে রিক্যাপ করবো। সো 9টা 45-এর মধ্যে তোমাদের ছেড়ে দিব। এইটা কি রেখেছো তুমি এখানে?
এই বাইরে যাবে হাঁটতে হচ্ছে আমার কাজটা চাই আজকে। ওকে, সো আমরা হচ্ছে কি পড়লাম এটা রিক্যাপ দেই, দেন হচ্ছে আমরা ওই এমএলইর একটা এক্সাম্পল নিয়ে হচ্ছে করতে করতে বাসায় চলে যাব। সো কালি কোনটা ভালো। তো আমরা হচ্ছে লক লাইকলিহুডের জিনিসপত্র পড়লাম। লক লাইকলিহুড দিয়ে আমরা হচ্ছে দেখলাম যে লক লাইকলিহুড কেমনে আসছে and দুইটার যে আসলে সামেশন করলে কারেক্ট প্রিডিকশন গুলোর সামেশন করলেই যে আসলে লক লাইকলিহুড পাওয়া যায়, এইটা আমরা দেখছি। এরপরে লক লাইকলিহুড ক্ষেত্রে আমরা হচ্ছে আগের দিনের যে টেকনিকটা দেখছি সেটা হচ্ছে যদি আপনি জিরো ওই এইচ থিটা অফ এক্স আই জিরো হয় আর ওয়াই আই হচ্ছে আপনি জিরো প্রেডিক্ট করেন, তখন কি হবে। আবার এইচ থিটা অফ এক্স আই বা প্রবাবিলিটিটা যদি ওয়ান হয় বা ওয়ানের কাছাকাছি হয়, তখন আপনি যদি ওয়ান প্রেডিক্ট করেন তখন কি হবে, এটাও দেখলাম। আবার উল্টাটাও দেখছি যে আপনার এই যে লজিট ফাংশনের বা এইচ থিটা অফ এক্স আই এর মান যদি ওয়ান হয়, কিন্তু আপনি বললেন যে আপনার ডাটায় জিরো বা হচ্ছে আপনার প্রেডিক্ট বা আপনার লেভেলটা জিরো, সেই ক্ষেত্রে আসলে কি হচ্ছে এটা দেখলাম। আমরা দেখলাম দুইটা জিনিসই হয়, একটা হচ্ছে ভুল করলে ইনফিনিটি হয় কস্ট ফাংশনের মান, আর ঠিক করলে জিরো হয়। সো ইনফিনিটি বলতে আসলে ভুল করলে তো কস্ট ফাংশনের মান বেশি থাকবেই, আর ঠিক করলে তো কস্ট ফাংশনের মান কম হবেই। সো এই জিনিসগুলো আমরা হচ্ছে দেখলাম। এরপরে আমরা হচ্ছে এমএল আসলেই কেমনে অ্যাপ্লাই করে কোনো একটা কিছুর ক্ষেত্রে এটা দেখছি। এইটার ক্ষেত্রে আমরা আসলে প্যারামিটার এস্টিমেশন, যে মডেল আসলে ট্রেন করা বলতে সে আসলে প্যারামিটার গুলা বাইর করতে শিখে বা এস্টিমেট করতে শিখে, এটা দেখছি। দেন হচ্ছে রিগ্রেশন। রিগ্রেশনে হচ্ছে আমরা রিগ্রেশন আর ক্লাসিফিকেশন এই দুইটার ক্ষেত্রে কোনটার ক্ষেত্রে অ্যাজাম্পশন কেমন হওয়া উচিত এই জিনিসগুলা দেখছি। সো কি অ্যাজাম্পশন ইন প্যারামেট্রিক মডেল, এইটা আমরা দেখছি যে ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আসলে কোন কোন জিনিসগুলো আপনি অ্যাজাম্পশন করেন। দেন হচ্ছে রিগ্রেশনের ক্ষেত্রে আপনি কোন কোন জিনিসগুলো হচ্ছে অ্যাজাম্পশন করেন, এই জিনিসগুলো আমরা দেখছি। এরপরে আমরা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস পড়ছি, সেটা হচ্ছে আহ, আমাদের হচ্ছে মানে পড়াশোনার জন্য বেশ কাজে লাগে, সেটা হচ্ছে পড়ছি যে হচ্ছে আসলে ডাটার ডাইমেনশনালিটি হাই হইলে, হাই ডাইমেনশনাল ডাটার প্রবলেম গুলা কি কি। হাই ডাইমেনশনাল ডাটার প্রবলেম গুলো আমরা পড়ছি যে হচ্ছে কার্স অফ ডাইমেনশনালিটি, ওভারফিটিং হয়, সিঙ্গুলার ম্যাট্রিক্স। এই সিঙ্গুলার ম্যাট্রিক্স এর টার্মটা আসলে বেশ গুরুত্বপূর্ণ, যে তোমার হচ্ছে যদি আহ কলাম বেশি থাকে বা ফিচার বেশি থাকে, তোমার এমন একটা ম্যাট্রিক্স আসবে যেটা হচ্ছে আসলে ইনভার্স করা যায় না। কম্পিউটেশনাল বার্ডেন এই জিনিস পড়ছি। দেন হাই ডাইমেনশনাল ডাটার আমরা হচ্ছে আসলে একটা এক্সাম্পলও দেখছি আর কি, যে হাই ডাইমেনশনালিটি ডাটার ক্ষেত্রে এক্সাম্পলটা কি। সো এক্সাম্পলের পর আবার সলিউশনে বলছি যে ডাইমেনশনালিটি রিডাকশন বা পিসিএ করা যাইতে পারে, দেন হচ্ছে রেগুলারাইজেশন করা যেতে পারে। এরপর আমরা হচ্ছে ডাটা টাইপ দেখছি কয়েক টাইপ, ইউনিভেরিয়েট, বাইভেরিয়েট, মাল্টিভেরিয়েট। সো কোন টাইপের ডাটার ক্ষেত্রে আসলে কি টাইপের ভিজুয়ালাইজেশন বা কি টাইপের টেকনিক অ্যাপ্লাই করা যায় এগুলা দেখছি। দেন হচ্ছে বাইভেরিয়েট দেখছি, দেন হচ্ছে মাল্টিভেরিয়েট এর জিনিসপত্র দেখছি। আর এরপরে কি, এরপর আমরা হচ্ছে এই যে এটা কি দেখলাম, এটা দেখলাম হচ্ছে যে মানে যদি তুমি মাল্টিভেরিয়েট ডাটা ইউজ করো তাইলে মডেলটা আসলে একুরেট হওয়ার প্রবাবিলিটি বেশি, বাট ডাটা ভিজুয়ালাইজেশন ওগুলা হচ্ছে আবার টাফ। এরপরে আমরা হচ্ছে প্যারামিটার এস্টিমেশন টেকনিক দিচ্ছি দুইটা। আমরা হচ্ছে ইন জেনারেল ওই ওএলএস বা অর্ডিনারি লিস্ট স্কোয়ার জানি, যেটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন আমরা করে আসছি। বাট এইখানে আমরা নতুন দুইটা টেকনিক দেখছি, একটা হচ্ছে ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন বা এমএলই, আর একটা হচ্ছে মেথড অফ মোমেন্টস। মেথড অফ মোমেন্টস নিয়ে আমরা খালি নামটা জানার জন্যই জানছি। সো ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশনে আমরা আসলে দেখছি যে আননোন প্যারামিটার গুলা তোমার ডাটার উপর বেস করে প্রেডিক্ট করায়। সো এমএলই এই ফর্মুলাটাতে হচ্ছে আননোন প্যারামিটার কি কি থাকে, আননোন প্যারামিটার থাকে হচ্ছে মিউ আর হচ্ছে সিগমা স্কোয়ার। সো মিউ আর সিগমা স্কোয়ার কেমনে বাইর করে এগুলার একটা ম্যাথও আমরা করলাম। আর এরপর আমরা দেখছি হচ্ছে মেথড অফ মোমেন্টস। মেথড অফ মোমেন্টস আমরা মোমেন্টস বলতে কি জিনিস এইটা খালি হচ্ছে দেখছি যে মেথড অফ মোমেন্টসে, ধুর কি দিয়া দাগাইতেছি, এই মেথড অফ মোমেন্টসে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে মেথড অফ মোমেন্টসে এই যে ফার্স্ট মোমেন্ট বলতে
এইটা হচ্ছে আসলে মিনটাকে হচ্ছে ফার্স্ট মোমেন্ট বলে। সো মিনের পরে এরপরে আরো অনেক মোমেন্ট বাইর করা যায় আর কি, লাইক প্রত্যেকটা ডাটাকেই যদি এক্স এর উপর স্কোয়ার করো সেই ক্ষেত্রে মোমেন্ট বাইর করা যায় আর কি। সো এইটাও একটা প্যারামিটার এস্টিমেশন টেকনিক, বাট এটার আমরা ডিটেলসে কিছু দেখি নাই। এরপর আমরা বলছি যে এমএলই আসলে কখন অ্যাপ্লাই করবা। তোমার যদি ডাটার ক্ষেত্রে প্রবাবিলিটি মনে হয় যে প্রবাবিলিটি খুবই আছে, যে যেমন আমরা লজিস্টিক রিগ্রেশনে দেখছি যে তোমার এক ক্লাসে যাওয়ার প্রবাবিলিটি যেমন 6 ঘন্টা পড়লে ধরো তুমি পাস করার প্রবাবিলিটি, এটা যদি দেখো তুমি আসলে তোমার ডাটার সাথে রিলিভেন্ট, তখন হচ্ছে তুমি আসলে আহ, এই এমএলই বা প্রবাবিলিটি বা ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন তুমি অ্যাপ্লাই করতে পারবা, যখন তোমার ডাটার মধ্যে দেখবে একটা প্রবাবিলিটি ব্যাপার আছে। আবার হচ্ছে তুমি মোমেন্ট মেথড অফ মোমেন্টস অ্যাপ্লাই করতে পারবা যখন তুমি হচ্ছে সিম্পল কিছু একটা চাও আর কি, বা সিম্পল মডেল চাও। সো এরপর আমরা হচ্ছে জাস্ট একটা এক্সাম্পল দেখব। এই এক্সাম্পল দেখছিলাম, বাট এটা যদি আবার একটু দেখে শেষ করি, সেটা হচ্ছে রিয়েল লাইফে তুমি আসলে এমএলই অ্যাপ্লাই করতে যদি চাও কোনো মডেলে, তাহলে হচ্ছে এটা কেমন হইতে হবে। এটার একটা এক্সাম্পল হইতে পারে যে তোমার ওই কত আওয়ার পড়ছো এইটার সাথে তুমি হচ্ছে মার্কস কেমন পাইছো, এইটা ধরো 6 ঘন্টা পড়ছো 20 পাইছো, 3 ঘন্টা পড়ছো 100 পাইছো, 2 ঘন্টা পড়ছো 200 পাইছো। ঠিক আছে। সো এই ক্ষেত্রে আসলে তুমি এই এমএলই কেমনে অ্যাপ্লাই করবা। সো এমএলই অ্যাপ্লাই করার স্টেপ গুলো হচ্ছে, তোমার তো ফার্স্ট একটা ডাটা থাকতে হবে। সো এখানে দুইটা ডাটা আছে, বাট তোমার যদি ইন জেনারেল এক্স একটা ডাটা থাকতো, তাইলে হচ্ছে তুমি হচ্ছে এমএলই অ্যাপ্লাই করতে পারতা। এরপর যেটা সেকেন্ড স্টেপ, যে তুমি এমএলই অ্যাপ্লাই করতে হলে আমরা জানি ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন, এটার মধ্যে ওই যে ফর্মুলা দেখি আমরা বুঝছি আননোন টার্ম কয়টা, মিউ আর সিগমা স্কোয়ার। সো তুমি আসলে যাইতে থাকতো মিউ আর সিগমা স্কোয়ার বাইর করতে আর কি। সো এই ক্ষেত্রে এই এক্সাম্পলেও যদি তুমি মিউ আর সিগমা স্কোয়ার বাইর করতে চাও, কেমনে বাইর করবা। মিউ বলতে জাস্ট এইটার মিন নিবা। সো 6 3 2, এটা ভাগ হচ্ছে 3, তাইলে মনে হয় 3.33 হবে আর কি। সো 3.33 এটা হচ্ছে একটা মিন, আর হচ্ছে 20 100 ওই 20 100 200, সো 320/3 এইটা একটা মিন। সো দুইটা মিন বাইর হবে যেহেতু দুইটা ডাটা। সো এইটা একটা, আবার হচ্ছে দুইটা ভেরিয়েন্স বাইর হবে। সো তুমি আসলে এগুলা প্রিডিক্ট করবা, দেন হচ্ছে আসলে তোমার ওই মডেলে বা হচ্ছে তোমার যে এই প্যারামিটার এস্টিমেশনটা আছে ওইটার মধ্যে অ্যাড করলেই তোমার হচ্ছে এমএলই দিয়ে তুমি হচ্ছে কি করতে পারবে, ওই যে প্যারামিটার এস্টিমেশনটা করতে পারবা। সো এই হচ্ছে মিডের পড়াশোনা। আমরা হচ্ছে কালকে জাস্ট এই জায়গাটা আবার একটু রিক্যাপ করব আর কি, কালকের ক্লাস। সো ইন জেনারেল তুমি আসলে সারা জীবন যেটা করে গেছো মেশিন লার্নিং এ, সেটা হচ্ছে প্যারামিটার এস্টিমেশন। সো দ্যাটস অল। আর কারো কি কোনো কোশ্চেন আছে? জি স্যার। প্রেডিক্ট কি কখনো একটা জিনিসের বেশি কখনোই দরকার হয় না মেশিন লার্নিং এ? কোনটা? আমরা যেটা প্রেডিক্ট করি অলওয়েজ তো একটাই প্রেডিক্ট করতেছি, যে কোনো একটা ওয়াই। হ্যাঁ ওয়াই কি একাধিক আলটিমেটলি, হইতে পারে হ্যাঁ নাকি এরকম ওয়াই কোনো- একাধিক হইতে পারে, বাট আমাদের লেভেলে আপাতত একটাই। ওয়াই একাধিক এগুলারে বলা হচ্ছে মাল্টি লেভেল ক্লাসিফিকেশন আর কি। মাল্টি লেভেল, হ্যাঁ মাল্টি লেভেল ক্লাসিফিকেশন। আমরা তো মাল্টি ক্লাস জানি তাই না শামীম? যারা হচ্ছে জানো না, শামীম হচ্ছে 5 মিনিট পরে তোমাদের বাড়াই দিছে। সেটা হচ্ছে বাইনারি ক্লাসিফিকেশন জানি আমরা। বাইনারি ক্লাসিফিকেশন বলতে যে ধরো ক্যাট আর ডগ ক্লাসিফিকেশন করতেছো, এটা হচ্ছে বাইনারি। আর হচ্ছে মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন বলতে, মাল্টি ক্লাস ক্লাসিফিকেশনে আসলে কি থাকে, মাল্টি ক্লাস ক্লাসিফিকেশনে ধরো ওই ক্যাট, ডগ, কাউ, এই তিনটা ধরো ক্লাস বেশি থাকলে। বাট মাল্টি লেভেল ক্লাসিফিকেশনে ধরো কোনো একটা ইমেজ তুমি দিলা, ঠিক আছে, এটা হচ্ছে ডগ নাকি ক্যাট ধরো দুইটাই প্রেডিক্ট করতে পারে, বা এইরকম মাল্টিটা লেভেল করতে পারে আর কি। যেমন তুমি হচ্ছে কি দিলা, এটার মাল্টি লেভেল ক্লাসিফিকেশনের একটা এক্সাম্পল যদি আসলে ভালো এক্সাম্পল দেই, যে তুমি একটা ডাটা সেট নিছো। এই ডাটা সেটের মধ্যে কি আছে, ডাটা সেটের মধ্যে আহ বিভিন্ন টাইপের ছবি আছে। ছবির মধ্যে ধরো আহ হিউম্যানের ছবি আছে, ছবির মধ্যে চেয়ার আছে, এরপরে ধরো ক্যাট আছে। সো তোমার লেভেল দুইটা এখানে। লেভেল কি, একটা হচ্ছে কোনটা এনিমেল কিনা, ধরো এনিমেল, এটা এনিমেল, এইটা নট এনিমেল, আবার এইটা এনিমেল। এরপরে আবার ধরো তোমার আরেকটা লেভেল আছে যে এটা এনিমেল হইলে এটা হচ্ছে হিউম্যানের ছবি যেহেতু নিছো, সো এইটা হিউম্যান, এইটা হচ্ছে নট এনিমেল।
আবার হচ্ছে ক্যাট, এটা হচ্ছে ক্যাট। সো তোমার আলটিমেটলি তুমি ধরো ট্রেন করালে এটা, বাট তোমার মডেল প্রিডিক্ট করবে ধরো দুইটা জিনিস, একটা হচ্ছে সে এনিমেল কি এনিমেল না, আর এনিমেল হইলে যে কোন এনিমেল। এটা হচ্ছে একটা মাল্টি লেভেল ক্লাসিফিকেশনের উদাহরণ। মাল্টি লেভেল ক্লাসিফিকেশন করা যায়, বাট এই জিনিসপত্র এখন আর বলতে গেলে বোরিং লাগবে, ঠিক আছে, বাট করা যায়। বাট তোমাদের লেভেলে মানে এগুলা কি শিখায়? আন্ডার গ্রেডে শিখায় না মনে হয়, শিখায় না, এটা কোথাও শিখায় না, বাট করা যায়। এটা জেনে রাখো, করা যায়। এন্ড এগুলা বেশি ইউজ হয় হচ্ছে ওই যে টেক্সট ক্লাসিফিকেশন করো না তোমরা, এই বার্ট একটা মডেল আছে, বার্টের মডেল দিয়ে মাল্টি ক্লাস টেক্সট ক্লাসিফিকেশন, মাল্টি লেভেল ক্লাসিফিকেশন করা যায় আর কি, মাল্টি লেভেল ক্লাসিফিকেশন করা যায় টেক্সটের ক্ষেত্রে। অনেকে হচ্ছে ওই ইমোশন ডিটেক্ট করে না, যে হচ্ছে পজিটিভ ইমোশন নাকি নেগেটিভ ইমোশন, দেন হচ্ছে পজিটিভ হইলে এটা কি হ্যাপি স্যাড, ওই টাইপের ইমোশন হচ্ছে ক্লাসিফিকেশন করা যায়। সো দরকার নেই এটা। সো ইন জেনারেল, শামীমের কথার আগে যতটুকু পর্যন্ত আমরা শেষ করছি এই সেমিস্টার, এই মিড টার্মে, সেটা হচ্ছে প্যারামিটার এস্টিমেশন করেন আপনি আসলে সারাদিন। সো এইবার হচ্ছে রেকর্ডিং অফ করে দিই।